খুশির দিনগুলো বড্ড তাড়াতাড়ি পার হয় মানুষের, তেমনই দুঃখের দিন কাটে কচ্ছপের গতিতে। ঘড়ির কাঁটা ঘুরে পাল্টায় পৃথিবীর রং, ঠিক যেমন এক কিশোরের স্ফূর্ত মন বদলে বেদনা বিধুর হলো। রাহাতের আজকাল কিচ্ছু ভালো লাগে না। ভিডিও গেমসে মন নিয়ে পড়তে ইচ্ছে করে না একটু। উঠতে বসতে ছেলেটা শুধু ছোট আপুকে মনে পড়ে, আর ততবার কান্না উগলে আসে গলায়। বাবার প্রতি, দাদুর প্রতি ক্ষুদ্র মনটা ফুঁসে উঠে রাগে। রাহাত ছোটখাটো একটা অ্যালবাম নিয়ে পা ভাঁজ করে বিছানায় বসলো। একের পর এক পাতা উল্টে দেখতে থাকলো। তারপর প্রথম দিকে সব মিথিলার ছোটবেলার ছবি। অমনি সে হাতের গতি বাড়ায়। যখন ঠিক পুষ্পিতার ছবিগুলো সামনে এলো, বেগ থামায় রাহাত। কাগজে সারা গায়ে নিবিড় হাত বুলায়। চোখের জল অ্যালবামের চটচটে কাগজে চুইয়ে পড়ে কফটা। পেছনের সব কথা মনে পড়ে কপল ভিজে যায়। পুষ্পিতার কোলে নেওয়া, খাওয়ানো, গোসল করিয়ে দেওয়া থেকে জুতো পরিয়ে দেওয়ার দৃশ্যতেই বুকটা হু হু করে কাঁদে। চট করে অ্যালবাম নামিয়ে রাখলো রাহাত। হাঁটুতে মুখ গুজে থম ধরে রইল কিছুক্ষণ। মা এখন আর আপুর জন্য কাঁদে না, কেমন যেন শক্ত হয়ে থাকে। আপুর কথা তুললেও বলে, চলে গিয়ে বেঁচে গেছে, না হলে তোমার বাবা তো জ্বালিয়ে মারতো। শুধু যেখানেই থাকুক ভালো থাকুক, তাই চাই। একটা খবর জলদি পেতাম। কিন্তু রাহাত শুধু খবর নয়, আস্ত আপুটাকেই ফেরত চায়। আগের মতো ওকে জড়িয়ে ধরে ঘুমাতে চায়, আপুর হাতে খেতে চায়। না হলে ওর কিচ্ছু ভালো লাগে না। রাহাত বিছানা ছেড়ে উঠে এলো বসার ঘরে। কাহিল ছোট্ট মনটা ঠিক করতে অনীহায় টেলিভিশন ছাড়তে চাইলো। সুইচ টিপতে যাবে, আচমকায় বারান্দার ওপাশ হতে হর্নের শব্দ ছুটে আসে। এক দুটো নয়, পটাপট কতগুলো, যেন কেউ ইচ্ছে করে এক নাগারে হর্ন বাজিয়ে যাচ্ছে। প্রথমে গায়ে মাখেনি ছেলেটা, ভেবেছিল হয়তো অনেক গাড়ি যাচ্ছে। সোফায় বসতে যাবে, সতর্ক হলো হঠাৎ হর্ন তো এখনো বাজছে। রাতের ক্ষুদ্র মাথার বুদ্ধিটা সজাগ হয়ে ওঠে। তুরন্ত এক দৌড়ে বারান্দায় এসে উকি দিল। নিচে পিলে চমকে উঠল অমনি। রাস্তার ওই পারে জিপের ভেতরে বসে আছে তীব্র, ঠিক সে আগের বারের মতন। এই সময় অপ্রত্যাশিত অথচ কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে রাহাতের বিরস নয়ন চকচক করে উঠল। কাউকে কিছু না জানিয়ে দমকা হাওয়ার নেয় এক ছুটে চলে গেল বাইরে। মা মেশিনে কাজ করছেন, বাবা অফিসে, ওকে আটকাবে কে? মামুন শাহ অফিস থেকে ফিরছেন মাত্র। গাড়িটা নিয়ে বাড়ির কাছাকাছি আসতেই চোখ দুটো মার্বেল হয়ে গেল। সামনে চিরচেনা লাল জিপ দেখে পিটবে জলের ধারা নামে। চাপা কণ্ঠে আর্তনাদ করলেন অমনি। থামো থামো। তড়িৎ ব্রেক কষলেন ড্রাইভার, পিছু ফিরে শুধালেন, কিছু হয়েছে স্যার? মামুন সেই উত্তর দিলেন না। প্রকট চক্ষু তখনও জিপের উপর আটকে। ফটাফট কটা ঢোক গিলে বললেন, গাড়ির সামনে এগিয়েও না, পেছনে নিয়ে যাও। কিন্তু স্যার হঠাৎ কি হলো? আহা, যা বলছি করো তো। ভদ্রলোক আর কথা বাড়ালেন না, চুপচাপ মালিকের হুকুম তামিল করলেন। কিন্তু গাঠ হয়ে বসে রইলেন মামুন। টের পাচ্ছেন ভেতরটায় ফ্যাসফ্যাসে শ্বাস উঠেছে, ভয়ে ঘাম ছুটেছে গায়ে। এই বিট্টু মাস্তান আবার এখানে কেন? আপদটা নাকি ঢাকা ছেড়ে চলে গিয়েছে? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরিক পড়েছিল, আবার এখানে কি চাই? ভাবতে ভাবতে হঠাৎ চোখ বড় করলেন মামুন। সচকিত চিত্তে মনে হলো, মাস্তানটা নিশ্চয়ই সব যাচাই করতে এসেছে। গতবার যা যা হুকুম দিয়ে গিয়েছে সেসব ঠিকঠাক চলছে কিনা দেখতে। এই রে, ওসব যে কিছুই করা হয়নি, কিভাবে করবে? পুষ্পিতা মেয়েটাই তো ফেরেনি বাড়িতে। মামুন দিশেহারা হয়ে পড়লেন। এখন লুকিয়ে কোনো লাভ নেই। বিট্টু মাস্তান যখন বাড়ির সামনে হানা দিয়েছে, তাকে না পাওয়া অবধি গেট ছেড়ে সরবে না। ভদ্রলোক দাঁত পিষে বিড়বিড় করলেন, হায় রে ডলি, তোমার কুচুটে স্বভাবের জন্য আমাকে বিপদে পড়তে হলো মহিলা। দিকবিদিক খুইয়ে গাড়ি থেকে নেমে এলেন মামুন। পায়ের জোরে এগিয়ে চললেন সামনে। ব্যাপারটায় ড্রাইভার বোকা বনে গেলেন। স্যার, বাড়ির দিকে গেলে গাড়ি পিছিয়ে নেওয়া হলো কেন? তীব্র সিগারেট টানছিল, মাঝে মধ্যে ডান হাতে চাপ দিয়ে হর্ন বাজাচ্ছিল জিপের। কখনো বিলাই নয়নজোড়া তাক হচ্ছিল তিনতলার বারান্দায়। এর মাঝে নম্র পায়ে এসে দাঁড়ালেন মামুন। বিনয় সমেত বললেন, আসসালামু আলাইকুম বিট্টু ভাই, কেমন আছেন? কতদিন পর আপনাকে দেখলাম। তীব্র চোখে দৃষ্টি সুচালো। সুটকোট পরা মামুনের দিকে গাঢ় চাহনি বোলা একবার। সামনে ফিরে ধোয়া ছেড়ে বলল, নাটক কম কর, মনে মনে বাপ তুলে গালি দিয়ে সালামের ঢং করিস না। মামুনের চোখ বেরিয়ে এলো প্রায়। পুরো দস্তুর হকচকিয়ে গেলেন। সত্যিই তো, এই পর্যন্ত হেঁটে আসতে আসতে ছেলেটাকে খুব গালাগাল করেছেন তিনি। কিন্তু মাস্তানটা এসব বুঝলো কি করে? জিভে ঠোঁট ভেজালেন ভদ্রলোক। অপ্রস্তুত ভাবটা ঢাকার চেষ্টা করে বললেন, না না ভাই, কি যে বলেন, আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে গালি দেব? ছি ছি। তীব্র বসেছিল সিটে। দরজাটা খুলে লাফিয়ে আসার মতো ঝট করে নেমে দাঁড়ালো হঠাৎ। অমনি ভয়ে বুকটা ছ্যাৎ করে লাফিয়ে উঠল মামুনের। ত্রস্ত পিছিয়ে গেলেন দু কদম। ব্যাপারটাই মজা পেল তীব্র। একদিকে ঠোঁট নিয়ে হাসলো। আড়মোড়া ভাঙার জন্য হাত তুলতে গেলেই ভয়ে গুটিয়ে গেলেন তিনি। তীব্র মারবে ভেবে আতঙ্কে হড়বড় করে উঠলেন, ভাই ভাই রাগ করবেন না,
আসলে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি যা বলে গিয়েছেন সবই করতাম, কিন্তু মেয়েটা তো এখনো ফিরেনি ভাই, কোনো খোঁজও পাওয়া যায়নি। আপনি বললে একটা ফ্ল্যাটে ফ্রিতে থাকা কেন, আমি ওকে এমনি লিখে দেব। তীব্রর নিটোল ঠোঁটে কৌতুকের হাসি চাপা পড়ল, চেয়ে রইল চোখানেত্রে। মামুন আরো ঘাবড়ে গিয়ে বললেন, আপনি তবে ভাববেন না, আমি আজই গিয়ে বলবো যে এখন থেকে ওদের আর ভাড়া দিতে হবে না। তাহলে হবে তো ভাই? তীব্রর হঠাৎ খেয়াল পড়ল গেটের দিকে। মামুনের পেছন থেকে দৌড়ে আসছে রাহাত। প্রসঙ্গ কাটাতে বলল, তোর সাথে আমি পরে বুঝে নিচ্ছি, এখন যা। মামুনের ত্রাস বাড়ল। পরে আবার কি বোঝাপড়া করবে শয়তানটা? বলতে গেলেন, আমা তীব্র হাত উঁচায়, চোখের ইশারায় সরতে বলে সামনে থেকে। মামুন নিরুপায় ভঙ্গিতে চুপচাপ প্রস্থান নিতে ঘুরলেন। রাহাতকে দেখে চোখ মুখ কুঁচকে নিলেন মুহূর্তে। এই মোটকাটাকে দেখলেই রাগ লাগে। এটার জন্যই সেদিন অত বেজ্জতি হলো ওনার। সারা পাড়ার লোক দেখলো বিট্টু মাস্তান কিভাবে বুকের উপর লাথি মেরে ফেলে দিয়েছিল তাকে। আর হাকিম কত বছরের বিশ্বস্ত দারোয়ান তার, সেই যে মাথা ন্যাড়া হলো, লজ্জায় আর এলাকামুখ হয়নি। এটাকে মাথায় তুলে একটা আছাড় মারতে পারলে বেশ আরাম পেতেন মনে। একরাশ ক্ষোভ মনে চেপে চুপচাপ পাশ কাটালেন মামুন। অমনি ঝড়ের বেগে এসে দুটো হাত তীব্রর কোমর চাপটে ধরল। বিট্টু ভাইয়া, আপনি এসেছেন? দুগালে হাসির তুফান নিয়ে বলল। তীব্র হাসলো। এই যে রাহাত জড়িয়ে ধরল ওকে, বক্ষস্থলে অদ্ভুতুরে শান্তি লাগছে এবার। আলগোছের হাসিটা ঢেকে রাহাতের গোছানো চুল হাত বাড়িয়ে এলোমেলো করে দেয় তীব্র। জিজ্ঞাসা করে নম্র স্বরে, কেমন আছো? রাহাত সরে আসে, নিজের কথা ভুলে অস্থির চিত্তে শুধায়, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে কত খুঁজেছি জানেন, কিন্তু কেউ বলেনি আমাকে। তীব্র কিছু বলল না, চুপচাপ জিপের ভেতর থেকে দুটো বড় বড় চকলেটের বক্স তুলে আনলো হাতে, সামনে বাড়িয়ে বলল। এগুলো তোমার? রাহাতের নজর চকলেটে নেই। কিশোরের চোখে মুখে উৎকণ্ঠা। অমন করে বলল, আমার ছোট বউকে খুঁজে দেবেন বলেছিলেন, কিন্তু তারপর তো আর কিছু বললেন না। ওকে কি পাননি? পুষ্পিতার প্রতি রাহাতের ভালোবাসা মন ছয় তীব্রর। ভীতু মেয়ে ওর ভালোবাসাকে যারা ভালোবাসে তাদের ভালো লাগবে না? মাথায় হাত বুলিয়ে বলল। পেয়েছি। রাহাত চমকে উঠে ধরফরিয়ে বলে, কোথায় আমার আপু? আমি আপুর কাছে যাব। যাবে, সময় হলে ঠিক দেখা করিয়ে দেব। রাহাতের সদ্য ফোটা উৎফুল্ল ভাব নিভে অমনি গেল। মন খারাপ করে বলল, আর এখন এখন করাবেন না? না, এখন সে পড়াশোনায় ব্যস্ত, তোমাকে দেখলে পড়বে না, রেজাল্ট খারাপ হবে, তুমি তাই চাও? ও মাথা নাড়ল দুপাশে। তীব্র গাল টেনে বলে, ভেরি গুড বয়, আমি এখন আসি, ঢাকা এলে আবার দেখা হবে। লম্বা পা বাড়িয়ে জিপে উঠে বসলো সে। হুইল ঘোরাতে গিয়েও ফিরে চাইল, আবার একটু ভেবে বলল, তুমি একদিন বলেছিলে না রাহাত, তোমার ছোট পুর পাশে আমাকে মানাবে? সবেগে মাথা দুলায় ছেলেটা। হ্যাঁ, তোমার বলা সেই কথা সত্যি করব ভাবছি। মাস্তান হিসেবে আমি দারুণ ছিলাম, এবার পাড়ার লোক দেখবে বিট্টু রাহাতের দুলা ভাই হিসেবেও দারুণ। বলতে বলতে এক পেশে হাসলো তীব্র। রাহাতের কাছে হাসিটা দুনিয়ার সবচেয়ে বড় রহস্য মনে হলো। বেচারা কিছুই না বুঝতে পেরেছে, রইল বোকা বোকা চোখে। তীব্রর জিভ ছুটে হাওয়া হতেই দেয়ালের একপাশ থেকে কান সরালেন মামুন। দুশ্চিন্তায় কপালে ঘাড়ো ভাঁজ বসলো। মাথা নেড়ে বললেন, দুলাভাই হবে, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। রাত নিশুতি হতেই পুষ্পিতা ছটফটানি বাড়ল। বোকা মেয়েটাও আজ হাড়ে হাড়ে বুঝে ফেলল তীব্রর প্রেমে পড়তে বাকি নেই। এ নিয়ে অস্বস্তির সাথে সাথে ভীষণ রকম লজ্জায় পড়েছে পুষ্পিতা। সারা জীবন শিক্ষককে মান্যি গণ্যি করে, বাবার মতো সম্মান দিয়ে শেষে কিনে স্যারের প্রেমেই ডুবল। ছি ছি ছি, কত জ্ঞান দিয়েছে তনুজাকে, আর এখন নিজেই। পুষ্পিতা মাছ কেটে রুমে এসেছে অনেকক্ষণ, আর সেই থেকেই পায়চারি করছে। ফ্লোরে তার অশান্ত পায়ের আওয়াজ ভেসে বেড়াচ্ছে বাতাসে। স্যার নেই বলে ঘর ফাঁকা লাগা, বারবার ওনার কথা ভেবে আনমনা হওয়া, যখন তখন কাঁপুনি ওঠা বুকে, ওনাকে দেখলেই লজ্জায় কাটা দেয়া শরীরে, এসব তো প্রেমেরই লক্ষণ। কত সিনেমাতেই না দেখেছিল। ও নুহাই তবে ঠিক, কিন্তু এত বড় একটা ভুল কি করে করলাম আমি? তনুজা স্যারকে এত পছন্দ করে জেনেও স্যারের প্রেমে পড়লাম। ইস, ও জানলে কত কষ্ট পাবে। পুষ্পিতা আহত ভঙ্গিতে ধপ করে বিছানায় বসে পড়ে। মনের কাছে মানুষ এত অসহায় কেন? এই যে চাইলেই নিয়ন্ত্রণ করা যায় না, চাইলেই তাকে ধরে আটকানো যায় না, অন্যের প্রতি বুধ হওয়া থেকে এত অবাধ্য কেন? উদাসীন পুষ্পিতার হঠাৎ চোখ পড়ল হাতের আঙ্গুলের উপর। মাছ কাটার সময় মধ্যমণির ডগাটা আড়াআড়িভাবে অনেকখানি কেটেছে। কাটবেই না কেন?
কোন বেখেয়ালে কার খেয়ালে কাটতে বসেছিল দেখতে হবে তো। পুষ্পিতার মন খারাপ করে কাটা জায়গায় হাত বোলালো, অথচ একটু ব্যথা একটু জ্বালা পোড়া টের পাচ্ছে না। কিভাবে পাবে? ব্যথার আঁচ পেতেও তো অনুভূতি থাকা চাই, সেটাই যে নেই। সব অনুভূতি এক ভদ্রলোকের কাছে গিয়ে ঘাটি গেড়ে বসেছে। পুষ্পিতা হতাশ ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ল, ঘন ঘন মাথা নাড়ল কবার। এই সত্যি সে কাউকে জানতে দেবে না, নুহাকেও না। স্যারের প্রেমে পড়েছে সব শুনলে পুরো পৃথিবী ওকে নিয়ে হাসবে। পুষ্পিতা স্বীয় সত্তার প্রতি বীতস্পৃহায় ভ্রু কুচকে থাকে। তখনই ঘরের বাইরে থেকে কারো গলার শব্দ পাওয়া গেল। তড়াক করে উঠে বসলো মেয়েটা। নুহা মায়ের ঘরে পড়ছিল তখন। পরীক্ষা শুরু হতে হাতে গোনা কিছুদিন বাকি। পুষ্পিতা ওই ছুটে আসা কণ্ঠস্বর মন দিয়ে শুনল। এই আওয়াজ তার খুব চেনা। কেন, কি কারণে, নাকি সদ্য প্রেমে পড়েছে বলে মেয়েটা জানে না। অথচ হাওয়ার গতিতে সে ছুটে এলো দরজায়। কাঠের মাঝে যে ছোট্ট গোল গ্লাসটা বসানো, যেখানে উকি দিলে বাইরে দেখা যায়, সেখানেই চোখ পাতল পুষ্পিতা। নাহিদ দরজা খুলেছে। চোখে মুখে মুরব্বিয়ানা নিয়ে বলছে, এত রাত অবধি কোথায় ছিলি বলতো? ফোনও ধরলি না, চিন্তা হয়তো নাকি? তীব্র পায়ের জুতো খুলতে খুলতে জানালো, ফোন সাইলেন্ট ছিল, ঢাকা গিয়েছিলাম। হঠাৎ ঢাকা কেন? আমাকে তো একবার বললিও না। এত পর ভাবিস তাই না? নাহিদের কথায় অভিমান তীব্র ভ্রু কুচকে বলল। মেয়েদের মতো করিস না তো। আরো কিছু বলতে বলতে ঘরের ভেতর ঢুকলো সে। পুষ্পিতা সেসব কিচ্ছু শুনতে পায়নি, তবে টের পেল ঝটকা ভরা সমীরণে মন প্রাণ জুড়িয়ে এসেছে প্রায়। এই যে সারাদিন পর মানুষটাকে দেখলো, কি শান্তি লাগছে এখন। শুভ্রকায় গাল দুটো ফুলিয়ে মুচকি হাসলো সে। নুহা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে পেছনে, বক্ষপটে হাত গুজে রাখা তরুণীর ওষ্ঠপুটে মিটিমিটি হাসি। পুষ্পিতা যেইমাত্র পিছনে ফিরল চমকে উঠল অমনি। চোখ দুটো প্রকট করে বলল, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নুহার হাসি বাড়ল, ভ্রু নাচিয়ে বলল, দেখা শেষ? মেয়েটার ভেতর ভেতর থতমত খায়। চোটপাট বজায় রাখতে আমতা আমতা করলো। দেখা? কিসের দেখা? আমি তো কাউকে দেখছিলাম না। ঢং করিস না, তুই যে এতক্ষণ তীব্র স্যারকে দেখছিলি আমি জানি। পুষ্পিতা খুব বেশি মিথ্যা বলতে পারে না। তীব্র যেভাবে গুছিয়ে স্পষ্টভাবে বলে, অমন তো একেবারেই নয়। তারপরও নুহা ভীষণ চতুর, এক চুটকিতেই ধরে ফেলে সব। তাই বাঁচার উপায় নেই দেখে মাথা নুইয়ে নিল। নুহা চপল পায়ে কাছে এগিয়ে আসে, কণ্ঠ মোটা করে বলে, আমার দিকে তাকাতো। পুষ্পিতা চোর চোর মুখ করে চাইল ও বলল, এবার সত্যি করে বল, তুই স্যারের প্রেমে পড়িসনি? পুষ্পিতা অসহায়ের ন্যায় মাথা নাড়ল, উপচে পড়া মনোকষ্ট নিয়ে বলল, বিশ্বাস কর, আমি একদম চাইনি এমন করতে, কিন্তু কিভাবে যে অঘটনটা ঘটে গেল। মনে হয় স্যার এত কাছাকাছি থাকা আমার উচিত হয়নি। দিনের পর দিন ওনার সাথে যাতায়াত করা, ওনার এক একটা কাজ কথায় মুগ্ধ হয়েই হয়তো এসব হয়ে গেছে। আমার যে কি লজ্জা লাগছে এখন। বন্ধুর দুঃখ দেখেও নুহার মায়া হলো না, বরং পুষ্পিতা স্যারের প্রেমে পড়েছে শুনে ভেতর ভেতর লাফিয়ে উঠল আনন্দে। মুখ বিবরে রাগটুকু ধরে রাখলো, তাও শক্ত কণ্ঠে বলল, প্রেমে পড়েছিস কেন, কি জন্য? এইসব তো আমাকে বলে লাভ নেই পুষ্পিতা। তোর এইসব কাজে আমি ভীষণ কষ্ট পেয়েছি। পুষ্পিতা উদ্বিগ্ন চোখে চাইল। কষ্ট পেয়েছিস? আমি আবার কি করলাম? নুহা চোখে মুখে রাগ এনে বলল, কি করলাম আবার জিজ্ঞেস করছিস? তুই তোর স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, অথচ আমাকে জানতে হলে এইভাবে ফোর্স করে। এই আমি তোর বেস্ট ফ্রেন্ড, এই বন্ধুত্ব নিয়ে আমি আবার বড়াই করি? ছি ছি। পুষ্পিতা হাসফাস করে বলল, তুই বিশ্বাস কর, আমি লজ্জায় বলিনি। আমি কিছু শুনতে চাই না, বললাম তো কষ্ট পেয়েছি, রাগ করেছি, ব্যাস। পুষ্পিতা নুহার কাঁধে হাত রাখলো, সাথে সাথে ঝটকা মেরে ফেলেও দিল নুহা। মেয়েটার মুখ কালো হলো নিমিষে, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আমি সরি। কি করলে তোর রাগ ভাঙবে বল, যা বলবি তাই করব। নুহা চোখ শুরু করে বলল, যা বলবো তাই করবি তো? পুষ্পিতা এক কথায় মাথা নাড়ল। তুরন্ত রুমের দিকে ছুটে গেল মেয়েটা। ও ফোর্স করে শ্বাস ফেলতে না ফেলতে হাজির হলো আবার, ডায়েরি কলম বাড়িয়ে দিয়ে বলল, ধর এগুলো। ও কিছু বুঝলো না, চেয়ে রইল প্রশ্ন নিয়ে। নুহা তাগিদ দেয়, আহা ধরবি তো। পুষ্পিতা হাতে নিতেই তৎপর টেবিলের বুক থেকে চেয়ার টেনে দিল নুহা। বলল, বস। পুষ্পিতার মাথা ভর্তি প্রশ্ন, তালুর উপর দিয়ে চলে যাচ্ছে সব। কি করতে চাইছিস বলতো? নুহা উত্তর দিল না, তবে চট করে পাশের চেয়ারটা টেনে বসলো। বড় আয়োজন নিয়ে বলল, এবার আমি যা যা বলবো লিখবি। পুষ্পিতা চোখ নাক কুচকায়, সামান্য ব্যাপার। আর সে কিনা কি ভেবেছিল। সাদা দাগ টানা পাতায় কলম ছোঁয়াতে নুহা গড়গড় করে বলল, আমি পুষ্পিতা, দেখতে সুন্দরী হলেও কখনো কোনো প্রেমে জড়াইনি। স্কুলে কলেজে প্রতিদিন কয়েকখানি ছেলের প্রেমের প্রস্তাব নিয়ে বাড়ি ফিরতাম, কিন্তু কোনোদিনও ফিরেও দেখিনি কারোর দিকে। কারণ সে সময় আমি বড্ড নিরামিষ ছিলাম, আর সেই নিরামিষ আমার মধ্যে আমিষ এনে দিয়েছেন আপনার পাশের ফ্ল্যাটের তীব্র স্যার। বলতে কোনো লজ্জা নেই, আমি স্যারের প্রেমে পড়েছি।
এখন দিন গুনছি ওনাকে কবে বিয়ে করব। ইতি পুষ্পিতা। নুহা থামলো। দীর্ঘ বকবকে শেষে একটা লম্বা দম নিল। হতভম্ব হয়ে চেয়ে রইল পুষ্পিতা। দুটো পিবর রাঙা ঠোঁট নদীর দুই প্রান্তে বসে অমন হাঁ করে বলল, এসব কেন লিখবো? নুহা ভ্রু কুচকায়। কেন লিখবো মানে? আমি বলেছি তাই। তুই কি চাইছিস বলতো? এমনিতেই আমি এই ব্যাপারটা নিয়ে লজ্জায় মুখ লুকাতে পারছি না, আর তুই মজা নিচ্ছিস, তাই না? নুহা নিষ্প্রভ বলল, আম্মুর খাটের তলায় একটা বড় ট্রাঙ্ক আছে দাদুর আমলের, ওটা খুলে ঢুকে পড়। মুখ কেন? আজ তো তুই শুদ্ধ এটে যাবে। পুষ্পিতা মুখ গোজ করে বলল, ইয়ার্কি মারছিস তো? মার। যেদিন নিজেও এই বিপদে পড়বি তখন আমিও ঠিক এইভাবেই মজা নিব। নুহা শব্দ করে হাসলো, যেন হাওয়ায় উড়িয়ে দিল তার প্রেমে পড়ার আশঙ্কা। পরপরই মোটা কণ্ঠে বলল, এত কথা বলে লাভ নেই। আমার কষ্ট কমাতে চাইলে এসব তোকে লিখতেই হবে। পুষ্পিতা নিরুত্তর, সাথে গাঢ় দেহে বসে। ও অভিমানের ভং ধরে বলল, আচ্ছা বেশ, কিচ্ছু করতে হবে না। আমি কষ্ট পেলে কার কি? নুহা উঠতে নিলেই হার মানল মেয়েটা। আচ্ছা বাবা, লিখছি। নুহা হাসলো না, হাসলেই তো পুষ্পিতা সব হালকা ভাবে নেবে। গম্ভীর মুখে বসলো আবার। বিফল শ্বাস ফেললো পুষ্পিতা। আজকাল সবাই ওকে কাগজে এটা ওটা লিখতে বলছে। ওই দিন কলেজেও হেনা মেয়েটা বলেছিল, আজ নুহারও একই আবদার। কলেজের সেই গল্প নুহাটার সাথে বলাই উচিত হয়নি। নির্ঘাত ওখান থেকেই ধার নেওয়া বুদ্ধি এসব। পুষ্পিতা অনীহচিত্তে পৃষ্ঠায় প্রথম দাগ টানলো, তবে হুট করেই চোখে ভাসলো তীব্রর মুখ। কেমন র্যাগিং এর জাতাকল থেকে দূতের ন্যায় এসে বাঁচিয়ে নিল ওকে। চড়া কণ্ঠে হুঁশিয়ারি করলো, এই মেয়ের ধারের কাছেও যেন না দেখি কাউকে। সেই সুরম্য অতীত ভেবে ঠোঁটে হাসি ফুটে মেয়েটার। অস্তমিত নিভু নিভু সূর্যের ন্যায় ফেপে আসে কপল। মাথা নামিয়ে মনের কথাই উগলে দিল হাতে। লিখলো গোটা গোটা অক্ষরে, আমি তীব্র স্যারের প্রেমে পড়েছি। নুহা বলল, এতটুকু লিখলি কেন? আচ্ছা ঠিক আছে, থাক, এতেই হবে। নিচে তোর নাম লিখে দে। পুষ্পিতার গায়ে গুই করলো না, বাধ্যের মতো ব্র্যাকেটে নাম লিখলো নিজের। সহসা যুদ্ধে জেতার ন্যায় শ্বাস টানল নুহা। ও তাকাতেই মুখখানা ফের গম্ভীর করে বলল, এখন যা, পড়তে বস। পুষ্পিতা খাতার পৃষ্ঠায় টান বসাতে গেলেই ধরফর করে টেনে নিল সে। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চোখ রাঙিয়ে বলল, ছিঁড়ছিস কেন? পুষ্পিতা অবাক হয়ে বলল, ওমা, লিখে তো দিলাম, এখন এটা দিয়ে আর কি কাজ? সেসব আমি বুঝবো। এই লেখা আমার কাছে গচ্ছিত থাকবে। এরপর থেকে যখনই তুই আমার কাছে থেকে কিছু লুকাতে আসবি, এই লেখা গিয়ে সোজা আম্মুকে দেখিয়ে আসবো আমি। হুমকিতে হোঁচট খেল পুষ্পিতা। তড়াক করে তাড়িয়ে বলল, এসব কি বলছিস? নুহার মাঝে উদ্বেগ নেই। পৃষ্ঠাটা খাতা থেকে নিজেই ছিল। ভাঁজ করে গায়ে বাতাস করতে করতে বলল, যা শুনেছেন তাই। আপনি আমার থেকে কিছু লুকাবেন না, আমিও কাউকে বলবো না। কাটাকুটি। পুষ্পিতা ঠোঁট ফুলিয়ে বলল, এইভাবে ব্ল্যাকমেল করা কিন্তু অনেক বড় অন্যায়। বেস্ট ফ্রেন্ডের থেকে কিছু লুকানো অন্যায়। তুই যাবি এখন, নাকি আজকেই আম্মুকে দেখাবো? নুহা পাল্টা যুক্তি দিল। পুষ্পিতা ভেঙচি কাটলো, চলে গেল ধূপধাপ পায়। অমনি ঠোঁট চেপে হাসলো নুহা। বোকা মেয়েটা নিজেও জানে না, না বুঝে ওর হাতে সে কি দিয়ে গেছে। পলাশের থাপ্পড়টা কোনো সাধারণ থাপ্পড় ছিল না। রীতিমতো শ্যামলা মেয়েটা থুবড়ে পড়ল মেঝের বুকে। দু চোখ ভর্তি অবিশ্বাস নিয়ে মুখ তুলল। তারপর পলাশ ফিরেও চায় না, তড়িঘড়ি করে জেনিকে তোলে। গোলাপের কাঁটায় তার পেলো ভাত কেটে কলের ধারায় রক্ত ঝরছে। ঠোঁট ফুলিয়ে কাঁদছেও। অভিযোগ করলো নাক টেনে, ফালাস, তোমার মেয়েটা আমাকে কিভাবে ধাক্কা দিল দেখলে? ও বুঝতে পারিনি জেনি, মাথা ঠিক নেই। বলেছিলাম তো তোমাকে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। জেনি মেনে নিল। তবে গোটা বিষয়টায় থমকে থাকলো মিথিলা। মারের রেশ তার এখনো কাটেনি। আজ অব্দি বাবাও কোনোদিন ওর গায়ে ফুলের টোকা দেননি, সেখানে পলাশ। মেয়েটার মাথায় রক্ত চলল রাগে। ঘটনা ঘটবে আর সে মেনে নিয়ে চুপ করে থাকবে, এতটা নম্রতা তার নেই। ঝট করে উঠে দাঁড়ালো মিথিলা। ফের তেরে এসেই জেনির থেকে ছাড়িয়ে আনলো পলাশকে। ক্রোধে আগুন হয়ে বলল, তুমি আমাকে মারলে? তোমার এত বড় সাহস? পলাশ পাল্টা চেঁচিয়ে বলল, হ্যাঁ মারলাম, বাড়াবাড়ির একটা সীমা আছে মিথিলা। তুমি জেনিকে ধাক্কা দিয়েছিলে কোন সাহসে? একটা বাইরের মেয়ে তোমার গায়ে লেপ্টে থাকবে আর আমি তোমার স্ত্রী হয়ে সেটা দেখবো? জেনি চটে গেল এবার। মিথিলার বাংলা কথা না বুঝলে ওর চোখ মুখের অবস্থা দেখে ঘটনা আন্দাজ করা খুব একটা কঠিন নয়। এই মেয়ে তো সব বিষয়ে অতিরিক্ত করছে। ও এসেই তাদের দুজনের মাঝে দাঁড়ালো। পিঠের আড়াল হলো পলাশের সুঠাম দেহ। মিথিলার মুখের সামনে আঙ্গুল তুলে বলল, ম্যাটিলা, নিজের সীমার মধ্যে থাকো। আমি কিছু বলছি না মানে বলবো না তা কিন্তু নয়। সব সময় দেখেছি আমাদের দুজনকে একসাথে দেখলেই কী সব বলে ঝগড়া করতে আসো। ফালাস কিছু না বলে লাই দিচ্ছে তোমাকে। মেড হয়ে মালিকের সাথে এমন আচরণ করছো, এত স্পর্ধা তোমার?
মিথিলা উত্তর দেবে কি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। জেনির কথায় চোখ বুজে চসূচক শব্দ করল পলাশ। আর চোখে এক পল দেখল স্ত্রীকে। মিথিলা হতবাক হয়ে বলল, কি বললে তুমি? আমি মেড? আমি মেড? তোমাকে কে বলেছে? প্রশ্নটা জেনির ভাষায় করায় বুঝল সে। উত্তর দিল নিজের মতন, মেড না হলে তুমি কি? ফালাস যে আমাকে বলল ওকে সাহায্য করতে, ওর বাড়ির লোকেরা তোমাকে ওর সাথে পাঠিয়েছে। কি ফালাস, ঠিক বলিনি আমি? চারজোড়া চাহনি তাক হতেই পলাশ চোখ নামিয়ে নিল। মুখাভাবে তার বিস্তর চিন্তা, কিছুটা ধরা পড়ার ভয়ের সাথে। মিথিলা কণ্ঠ ভিজে এলো কথা বলতে গিয়ে। আমি তোমার মেড পলাশ? পলাশের একটু আগের উঁচু স্বরটায় রাতারাতি নেমে এলো। এবার সাফাই দিতে চাইল। মিথিলা, আমি আসলে মিথিলা কোনো কালে বোকাশোকা ছিল না। এতেই যেন উত্তর পেয়ে গেল। বাবার রাজকন্যা মেয়েটাকে বিয়ের পরে স্বামী পরিচয় করিয়ে দিচ্ছে কাজের লোক বলে। অপমানে মুখটা নীল হয়ে এলো। সদ্য ঢেউ তোলা কান্না গিলে জেনির দিকে চাইলো, আবার প্রশ্ন করলো সোজাসুজি, আমি মেড হলে তুমি পলাশের কে হও? জেনির মধ্যে রাগ ঢাক নেই, কাঁধ উঁচিয়ে বলল, আমি ওর গার্লফ্রেন্ড। মাথায় যেন বাজ পড়ল মেয়েটার। পলাশের প্রতি হয়তো এক ফোঁটাও ভালোবাসা নাই, টাকার জন্যই তো বিয়ে করা, কিন্তু শত হোক স্বামী তো। শক্ত পদযুগল টলে উঠল মিথিলার, পিছিয়ে যায় এক পা। চোখ ফেটে জল ছুটে আসে। কোনো দিকে না দেখে দৌড়ে চলে যায় ভেতরে। সুগভীর রাত, ভ্যাবসা গরম ফুরিয়ে যাচ্ছে আচমকায় ঠান্ডা বাতাস আসায়। শীতেল বাতায়নে দাঁড়িয়ে ফোনের ওয়ালপেপারে একবার চোখ বোলালো নাহিদ। এই ঘোর অন্ধকার রাতে ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ও। একটা ছোট্ট টিউবলাইট চিলেকোঠায় পায়া ছুঁয়ে ঝুলছে। সেই আলোর তির্যক অন্ধকারটা গিয়ে লুটিয়ে পড়েছে সিঁড়িতে। কেউ এলে গেলে শুধু দেহের ছায়া বোঝা যাবে, মুখ দেখার উপায় সংকীর্ণ। নাহিদের চোখ সেই অন্ধকারে আটকা। আচমকা নজর পড়ল কেউ একটা এগিয়ে আসছে দিকে। দেয়ালে যে ছায়া বসেছে, জোরালো বাতাসে চুল উঠছে তার, হুঙ্কারের ন্যায় হুম হুম শব্দ করছে মুখে। নাহিদের চোখ কপালে ঠেকল এমনি। এটা কি ভূত নাকি? রাতের বেলায় ছাদে এসব থাকে শুনেছিল, সত্যি সেসব না তো? কপাল কুচকে একবার চারিপাশে তাকালো সে। হঠাৎ কি ভেবে ফিরে চাইলো আবার। দেখলো ও বড় স্পষ্ট চোখে অবয়ব এগিয়ে আসছে। আর কয়েক কদমেই অমানিসা ফেলে আলোয় আসার পালা। এর আগেই শব্দ করে হেসে উঠল নাহিদ। হাসতে হাসতে বলল, মিস নুহা, ভয় দেখিয়ে লাভ নেই, আমি ভূতে ভয় পাই না। মেয়েটা থতমত খায়, চুলগুলো ঠিকঠাক করে ত্রস্ত। শিশুসুলভ মুখটায় গাম্ভীর্য টেনে এসে দাঁড়ায় আলোতে। নাহিদকে হাসতে দেখে লজ্জা পেল নুহা। মিনমিন করে বলল, মজা করছিলাম। আপনি বোকা হলেও সাহসী তা তো জানতাম না। ওর মিইয়ে যাওয়া দেখে হাসিটা টেনে টুনে কমালো নাহিদ। স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা বেশ, ওসব ছাড়ুন, ডেকেছেন কেন? ও হ্যাঁ। বাম হাতটা চট করে সামনে আনলো নুহা। ভাঁজ করা কাগজ মুখের সামনে তুলতেই আকাশ হতে ছিটকে পড়ল নাহিদ। বিকট চোখে আর্তনাদ করল। আপনি আমাকে প্রেমপত্র দিচ্ছেন? মেয়েটা ভেবাচাকা খায়, চোখের পাতা ঝাপটে বলে, মানে আবার কি? এই রাতের বেলা ফোন করে ছাদে এনে চিঠি দেওয়ার মানে তো আপনি আমাকে বলবেন। নাহিদের কণ্ঠ নরম, অথচ নুহা কটমটিয়ে উঠল। আগের রূপে ফেরত গিয়ে খ্যাক করে বলল, একদম বাজে কথা বলবেন না, হ্যাঁ? তাহলে এই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিব। কোন দুঃখে আপনাকে প্রেমপত্র দেব শুনি? নুহা আর যাই হোক, এসব ঢ্যাঁড়সদের প্রেমে পড়ে না। নাহিদের ইগোতে লাগলো। মুখ শক্ত করে বলল, যে কাজটা করছেন সেটা বলা এত ভাব নিচ্ছেন কেন? মুখের সামনে প্রেমপত্র ধরে বলছেন প্রেমপত্র দিচ্ছেন না। নুহা অতিষ্ঠ হয়ে বলল, উফ, আপনি একটু মুখটা বন্ধ রাখবেন? পুরো ব্যাপারটাকে বলতে দিন আমায়। নাহিদ কিছু বলল না, কপাল গুটিয়ে চেয়ে থাকলো শুধু। নিজেই বলল, এই কাগজটাতে পুষ্পিতার লেখা একটা জিনিস আছে, আপনি এটাকে চুপি চুপি গিয়ে তীব্র স্যারের পকেটে রেখে দেবেন। অমনি নাহিদ জিভ কেটে বলল, এই রে, এটা তীব্রর জন্যে? আর আমি না বুঝে কি উল্টোপাল্টা ভাবলাম বলুন তো? পুরুষ মানুষের কাজই এমন, বুঝবে বেশি, চিল্লাবেও বেশি, কিন্তু নাম হবে মেয়েদের। এখন যে কাজ দিচ্ছি সেটা করে দিন, তাহলেই হবে। ও মাথা চুলকালো। তারপর খুব চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু সমস্যা একটাই, তীব্র তো পকেট ছাড়া শার্ট পরে, তাহলে পকেট কোথায় পাবো? আর চিঠিটা রাখবই বা কোথায়? নুহার এত মেজাজ খারাপ হলো, টাস করে কপালে চড় মেরে বলল, হায় আল্লাহ, কাকে দিচ্ছি রাজার পার্ট। আরে ঢ্যাঁড়স, শার্টের পকেট না থাকলে কি প্যান্টেও নেই? সেখানে রাখবেন। নাহিদ মাথা ঝাঁকালো। এবার ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, রেখে দেব, কিন্তু এতে কি হবে? নুহা রহস্য হেসে বলল, আমরা যা চাইছি তাই। মিথিলা এক ছুটে নিজের ঘরে এলো। বিধ্বস্তের ন্যায় পায়ের গতি, কান্নায় কণ্ঠ বুঝে আসছে। এই ক্ষুদ্র জীবনে এত বড় অপমান সে কোনোদিনও হয়নি। শেষে কিনা একটা দুশ্চরিত্র লোকের সাথে বিয়ে হলো, যে নিজের স্ত্রীকে বাইরের মেয়ের কাছে কাজের লোক বলে পরিচয় দিতেও দুবার ভাবে না। কান্নার তোপে মিথিলার হেঁচকি উঠে যায়। প্রতি পরতে পরতে মেয়েটার বুক জুড়ে পরিতাপের জোয়ার ফুসল আজ।
লোভের কারণে কারো সত্যিকারের ভালোবাসাকে পায়ে ঠেলে পলাশকে বেছে নেওয়ার শাস্তি হয়তো এটাই। এত অসম্মান তো লেখাই ছিল কপালে। মিথিলা ঠোঁট ভেঙে ভেঙে কাঁদল। সেদিনের মতো নাহিদের মুখখানা মানুষপটে স্পষ্টরূপে ভাসছে। ইস, ছেলেটা কত ভালোবাসত ওকে, আর ও কি করলো? টাকা পয়সা, কানাডায় বাড়ি গাড়ি লোভে মুখের উপর অবজ্ঞা করলো সবকিছু। তাদের বছর দুয়েকের প্রেমের দিনগুলো ছবির মতন মনে পড়ে মিথিলার। প্রতিটা সাক্ষাতে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতো নাহিদ, আর প্রতিবার দেরি করে পৌঁছাতো সে। অথচ ছেলেটা কোনো দিনও অভিযোগ করেনি। মিথিলা যা কিনতে চায়, যা খেতে চায়, সবটাই দু হাতে তুলে আনতো নাহিদ। তার দু চোখ ভর্তি শুধুই ভালোবাসা ছিল, যেথায় কোনো খাদ নেই, খামতি নেই। কাউকে নিয়ে ভাবা তো দূর, অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি অবধি। অথচ বিনিময়ে মিথিলা কি দিয়েছে? নরম গলায় কোনোদিন একটা কথা বলেনি ওর সাথে। দূর ছাই করেছে সবসময়। কিসের আশায়, কোন সুখে হিরে ছেড়ে কাজ বেছে নিলি মিথিলা? মেয়েটা প্রশ্ন করল নিজেকেই। উত্তর না এলেও বেড়ে গেল কান্নার গতিবেগ। হঠাৎ চোখ পড়ল ব্ল্যাঙ্কেটের এক ফাঁক গলে ফোন বেরিয়ে আছে পলাশের। অমনি তীরস্থ হলো মেয়েটা, চোখ মুছে ত্রস্ত গিয়ে ফোন হাতে তুলল। পলাশের লকর জানা, পাশাপাশি শোবার সময় কয়েকবার আর চোখে দেখেছিল। মিথিলা ত্রস্ত ঢুকলো অনলাইনে, লিস্ট কেটে কল করলো বাবাকে। বিধিবাম ঝড়ের বেগে ফোনটা হাত থেকে ছিনিয়ে নিল কেউ একজন। মেয়েটা ভরকায়, গোল চোখের চাহনিতে ধরা পড়ে পলাশের মিইয়ে থাকা মুখ। লাইন কেটে দিতে মিথিলা রাগে আগুন হয়ে বলল, ফোন নিয়েছো কেন? আমি আমার বাবার সাথে কথা বলবো পলাশ, ফোন দাও। পলাশের দৃষ্টি কোমল, অমন নম্র স্বরে বলল, মিথিলা, আমার কথাটা শোনো। এসব সামান্য বিষয় নিয়ে কেন পরিবারকে জানাতে হবে? এমন টুকটাক ঝামেলা তো প্রতিটা স্বামী স্ত্রীর মাঝেই হয়। মিথিলা অবাক হয়ে বলল, সামান্য? এই ব্যাপারটা তোমার কাছে সামান্য পলাশ? বিয়ের পরেও তুমি আরেকটা মেয়ের সাথে লাগাতার ঢলাঢলি করে যাবে, তার কাছে আমাকে পরিচয় করাবে আমি কাজের লোক, সেই মেয়ের জন্য গায়ে হাতও তুলবে আমার, আর এসব কিছু সামান্য ভেবে আমি মেনে নেব? আমাকে তোমার এতটাই বোকা মনে হয়? পলাশ জিভে ঠোঁট ভেজালো। ঠিক এই অশান্তির ভয়ে ছিল এতদিন। বলল, দেখো মিথিলা, জেনি ভুল বলেছে। ও কেন আমার গার্লফ্রেন্ড হবে? শি ইজ মাই ফ্রেন্ড। প্রতিমধ্যে আঙ্গুল তুলল মিথিলা, কড়া কণ্ঠে সাবধান করল, মিথ্যে কথা বলবে না পলাশ। আমি কচি খুকি নই যে তুমি আমায় যা বোঝাবে তাই বুঝবো। ছি ছি, আমার ভাবতেও ঘেন্না করছে যে তোমার মতো এরকম একটা দুশ্চরিত্র ছেলের সাথে বিয়ে হয়েছে আমার। পলাশের চাহনি বদলে গেল সহসা, হুঙ্কার ছুড়ল মৃদু গলায়, মিথিলা, একদম চোখ রাঙাবে না। তোমায় আমি ভয় পাই? লজ্জা করে না? লজ্জা করে না এরকম নোংরা কাজ করে আবার চড়া গলায় কথা বলতে? আমি আবার বলছি, তুমি ভুল ভাবছো। জেনির সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই। হতে পারে ও আমাকে অন্য চোখে দেখে, কিন্তু আমি তো জানি আমার বউ আছে, তাই না? চুপ, একদম চুপ। এতগুলো মিথ্যে গড়গড় করে বলতে একটুও বাচ্চা না মুখে? আমি ঘাসে মুখ দিয়ে চলি না পলাশ। এই জন্যই প্রথম থেকে তোমাদের হাব ভাব নিয়ে সন্দেহ হচ্ছিল আমার। এখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। ছি ছি, এতটা নির্লজ্জ তুমি হতে পারলে পলাশ? ঘরে বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখাকে কি বলে জানো? হঠাৎ রাগের মাঝেও হেসে ফেলল পলাশ, তুচ্ছ তার হাসির ধরন। বিদ্রুপ করে বলল, এসব তুমি বলছো? যে মেয়ের টাকার জন্য নিজের পুরনো প্রেম ছেড়ে লাফিয়ে আসে আমায় বিয়ে করতে, সে মেয়ে বলছে এসব কথা? হ্যাঁ বলছি, কারণ আমি যা করেছি বিয়ের আগে তোমার মতো বউ গার্লফ্রেন্ড সব একসাথে মেনটেন করিনি। আমার ওই এক অতীত নিয়ে আর কতবার খোঁটা দেবে? খুঁজতে গেলে অমন হাজারখানেক অতীত তোমারও বেরিয়ে আসবে পলাশ। অবশ্য অতীত খোঁজার কি দরকার? চোখের সামনে যার একটা জঘন্য বর্তমান পড়ে আছে, তাতেই তো চরিত্র স্পষ্ট হয়ে যাচ্ছে। পলাশ কটমট করে বলল, বারবার আমার চরিত্র নিয়ে কথা বলবে না। মিথিলা পাল্টা চেঁচায়, বলবো, 100 বার বলবো। কি করবে? হ্যাঁ, সত্যি কথা শুনতে খুব গায়ে লাগছে তাই না? তুমি আসলেই একটা নোংরা দুশ্চরিত্র লম্পটছে। কথা শেষ হয় না, পূর্বেই মেয়েটার সে একই গালে দ্বিতীয় চর বসালো পলাশ। অথচ একটু আগের প্রহারের আঁচি কাটেনি। লালচে কপলে ফের আঘাতে চামড়া শুদ্ধ বিবশ হয়ে থাকে। আর তো চোখ তুলে চাইল মিথিলা। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে জল। ভেজা কণ্ঠে হতবাক হয়ে বলল, তুমি আবার আমাকে মারলে পলাশ? আবার? পলাশ ক্ষুব্ধতায় একাকার হয়ে বলল, হ্যাঁ মারলাম, দরকার পড়লে আবার মারবো। এখানে আমার বাবা মা নেই যে আল্লাদের যা ইচ্ছা তাই করবে। আর একটা শব্দ উচ্চারণ করলে মারতে মারতে তোমায় শেষ করে দেবো মিথিলা। আমার বাড়িতে আমার টাকায় খেয়ে পরে থাকতে হলে চোখ নামিয়ে কথা বলতে হবে। এটা তোমাকে আগেও বলেছি, আবার বলছি, মেয়ে মানুষের এত অধ্যত্ত আমি পছন্দ করি না। মিথিলা দমে যাওয়ার মেয়ে নয়।
আঘাতের ধাত সামলে উঠল মিনিটে, স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে পুড়ে বলল, পারবো না আমি। 3 বেলা কটা খাওয়াচ্ছ বলে তোমার সব অন্যায় মেনে নিতে হবে? আগে অন্তত যেমন তেমন ছিল, আমাকে কাজ করাতে খাটাতে, কিন্তু তাই বলে আমার চোখের সামনে একটা অন্য মেয়ের সাথে নোংরা সম্পর্ক রাখবে আর আমি বসে বসে দেখব? পরপরই হু করে কেঁদে উঠল মেয়েটা। চটচটে মুখ ঢেকে প্রলাপ করলো বোঝা স্বরে, আমি কত বড় ভুল করেছি, কত বড় পাপ করেছি একজনকে ঠকে। না হলে তোমার কপালে এমনই স্বামী জুটল যে কিনা ঘরে বউ রেখে সংসার রেখে এসব পরকীয়ায় লিপ্ত হয়। আল্লাহ, এখন আমার কি হবে? আমার ঘৃণা লাগছে নিজেকে। এমন ছেলে দিনের পর দিন ছুঁয়েছে আমাকে। দিনের আলোতে যদি ওরা এত গা ঘেঁষতে পারে, না জানি এতদিন ধরে কি কি করে বেরিয়েছে। ছি! পলাশ দাঁত খিচে চোখ বুঝলো, দম ছাড়লো দীর্ঘকায়। মিথিলা হড়বড় করছে তখনও। এসব করার আগে একবারও নিজের কথা ভাবলে না পলাশ? একবারও নিজের সংসারের কথা ভাবলে না? এতটা নীচ তুমি? ও চেঁচিয়ে উঠল অমনি, কিসের বউ? হ্যাঁ, কিসের সংসার? কিসের কথা বলছো তুমি? এগুলোর মানে তুমি বোঝো মিথিলা? তখন থেকে স্বামী স্বামী করে যাচ্ছ, অথচ আজ অব্দি সে স্বামীর জন্য ভালোবেসে 1 কাপ চা বানিয়েছো? কখনো অফিস থেকে দেরি করে ফিরলে ফোন করে খবর নিয়েছো আমার? দুবেলা রান্না করতে চেয়েও আমাকে কত গালাগাল করে আমি জানি না ভেবেছ? কি দেখে সংসার করব তোমার সাথে? না আছে রূপ, না আছে গুণ, আর না আছে আমার প্রতি কোনো রকমের যত্ন। সবসময় নিজের মতন আরাম আয়েশে থাকতে চাও। আমাকে বিয়েটাও তো ভালোবেসে করনি, করেছিলে টাকার লোভে। ছেলে কানাডায় সেটেলড, বড় চাকরি করে জেনে নিজের 2 বছরের সম্পর্ক এক কথায় শেষ করে দিয়েছিলে। তার থেকে সব রকমের সুবিধা নেওয়ার পরেও লালা ফেলতে ফেলতে চলে এসেছিলে বিয়ের পিড়িতে বসতে। তাহলে এখন আহাজের কিসের তোমার? যেই আমার একটা দুর্বলতা পেয়েছো অমনি সাধু সেজেছ, তাই না? মিথিলা ফিরতেই জবাব দিল, তোমার কাছে আমার সাধু সাজার কোনো দরকার নেই পলাশ, কারণ আমি যাই করে থাকি তোমার আর জেনির এই নোংরামো সেই সব কিছুর ঊর্ধ্বে। নাহিদের সাথে সম্পর্ক থাকলেও ও আমার হাত ছাড়া অন্য কোথাও ছোঁয়নি আজ অবধি। কিন্তু তোমরা কি করে বেড়াচ্ছ সেসব তো আমি নিজের চোখে দেখছি। পাপের কথা বড় মুখ করে এখনও অস্বীকার করে যাচ্ছ। লজ্জার ছিটেফোঁটাও কি তোমার মধ্যে নেই? না নেই তো কি হয়েছে? আচ্ছা, তোমার সত্যি যেন শক্ত এত, তাই না? ঠিক আছে, যাও, মেনে নিলাম। জেনি সত্যিই আমার গার্লফ্রেন্ড। 1-2 দিনের কথা নয়, গত 1.5 বছর ধরে আমাদের সম্পর্ক হয়েছে। শান্তি পেয়েছো এখন? মিথিলা স্তম্ভিত হয়ে আওড়ায়। পলাশ! ছেলেটা তেতে উঠে, কি পলাশ? এখন অবাক হওয়ার নাটক করছে কেন? তোমার কি মনে হয় এই বিয়েটা আমি স্বেচ্ছায় করেছিলাম? না, একদমই নয়। এত বছর পর দেশে গিয়ে শুনলাম মা আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছে। না করিনি, ভাবলাম মনের মতন মেয়ে হলে জেনে টেনে সব বাদ দিয়ে দেব। কিন্তু তুমি আমার মনের মতো তো দূর, তার আশেপাশেও নাও, না দেখতে না শুনতে। কিন্তু লোভ আছে 16.5 আনা, তাও অমত করিনি। কারণ শুনলাম তোমার বাবা বিয়েতে শুধু মেয়ে দিচ্ছে না, সাথে নগদ টাকা আরো অনেক কিছু আসবে। ভেবেছিলাম তোমাকে ওখানে রেখে এসে নিজের মতন থাকবো। কিন্তু কি হলো তারপর? মা বললেন মেয়ের বরের সাথে কানাডা আসবে, এমনই নাকি কথা হয়েছিল দুপক্ষের। আমার এত মেজাজ খারাপ লাগছিল। তারপরও এলাকা শুদ্ধ লোকের সামনে জানলাম তোমার চরিত্র ঠিক নেই। ঠিক তখনই একটা মোক্ষম অজুহাত গড়িয়ে তোমাকে ফেলে আসতে চাইছিলাম, কিন্তু তুমি এত একটা চালাক মেয়ে, রীতিমতন থানা পুলিশের হুমকি দিয়ে আমার সাথে এসেছ। সেই দিনই ভেবে রেখেছিলাম তোমাকে একবার নিয়ে এসে এখানে ইচ্ছে মতন কাচব। লোভের যে রঙিন চশমা পরে এসেছিলে এতদিন, সব ছুটিয়ে দেবো একদম। তোমাকে তোমার পরিবার থেকে দূরে রাখতেই তো ইচ্ছে করে এখানকার সিম কিনে দেয়নি। মিথিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাকরুদ্ধ মেয়েটা কিছুক্ষণ কথাই বলতে পারে না। পলাশ নিজেই ফুঁসতে ফুঁসতে বলল, সত্যি কথা হলো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। আরে এর চেয়ে ভালো হতো যদি তোমাদের বাড়ির আশ্রিতা মেয়েটাকেও বিয়ে করতাম। কি যেন নাম? হ্যাঁ, পুষ্পিতা। ওর অন্তত রূপ আছে, কিন্তু তোমার কি আছে মিথিলা? তোমার কিসের এত দম্ভ? শরীর ভরা জেদ, লোভ আর হিংসা ছাড়া কোনো গুণই তো আমার চোখে পড়ে না। বাবা মা সারা দিন গান্ডে পিণ্ডে গিলিয়েছে। সংসার কি জিনিস সেসব জানো? জেনে সম্পূর্ণ একটা কানাডিয়ান মেয়ে হয়েও আমার জন্য কত বদলেছে নিজেকে দেখেছো? আমার পছন্দের রান্না করে আনে দেখেছো? নিজেই ভাবো তো, ওর কাছে কেন যাব না আমি? স্বামীকে ঘরে আটকে রাখার মতন ক্ষমতা আছে তোমার? তুমি কি জেনির পায়ের যোগ্যতাও রাখো?
মিথিলার কণ্ঠরোধ আরেকটা উচ্চ বাচ্চ না করে আহতের ন্যায় ধপ করে বসে পড়ল বিছানায়। চোখের জল গলগল করে গলায় ছুটে যাচ্ছে, খুব আস্তে বলল, আমাকে দেশে দিয়ে আসবে প্লিজ। পলাশের কণ্ঠ শক্ত। দেশে যাও কি মামা বাড়ির আবদার নাকি? কত টাকা পয়সার ব্যাপার জানো? আমার বাপিকে একটা ফোন দাও, যা লাগে দিয়ে দেবে। দয়া করে আমায় দিয়ে এসো পলাশ। আচ্ছা বেশ, তোমাকে যেতে হবে না, আমায় পাঠিয়ে দাও। তুমি ঠিকই বলেছো, সংসার করার কোনো যোগ্যতাই আমার নেই, তাই আমি চলে যাই। তারপরও তুমি শান্তিতে থাকো, আমিও একটু মুক্তি পাই। এই কানাডার মাটিতে দম বন্ধ হয়ে আসছে আমার। আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না এখানে। বিশ্বাস করো পলাশ, নিঃশ্বাস আটকে মরে যাব আমি। পলাশ তীক্ষ্ণ চোখে চেয়ে রইল কিছুক্ষণ। মিথিলার চোখ ভর্তি টলটলে জল, সাথে গাল গলা নেমে সব বুক অব্দি আসছে। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো। সে বলল, ঠিক আছে, তোমার যাওয়ার বন্দোবস্ত করতে পারি, তবে হ্যাঁ একটা শর্তে। অনেক আশা নিয়ে মুখ তুলল মিথিলা, স্বরের হাল অনুচ্চ। কি শর্ত? যেতে হলে ডিভোর্স পেপারে সই করে দিয়ে যেতে হবে। মিথিলা কিং কর্তব্য বিমূঢ়, অথচ সে মূঢ়তা শরীর ছয় না পলাশের। নিরুদ্বেগভাবে কাঁধে তোয়ালে ঝোলায় সে বলে যায় নিরেট স্বরে, শাওরে যাচ্ছি, বের হতে হতে ভাবো কি করবে। ওয়াশরুমে ঢুকে গেল। তারপর মিথিলা নিথরের ন্যায় ঠায় বসে রয়। কেন, কি জন্য এবং কিসের কারণে মেয়েটা জানে না। শব্দ করে কেঁদে উঠল হঠাৎ। আলোয় ভরা সকাল যখন কড়া রোদের হয়, সেই আলো এসে ছিটকে পড়ে তার কান্না ভেজা মুখেও। অলিন্দগুলো কৌতূহলে ফেপে উঠতে চায়, জিজ্ঞাসা করে, নাহিদ কি এখনো আমার অপেক্ষা করছে? দুপুর 12টা বাজে প্রায়। ঘরের কাঠে চেয়ারটার উপর ছড়িয়ে রাখা তীব্র শার্ট প্যান্ট, আর সেই দিকে ওৎপাতা শিকারীর ন্যায় চেয়ে আছে নাহিদ। এই প্যান্টের পকেটে সে নুহার দেওয়া চিঠিটা রেখেছে। না, নুহার নয়, পুষ্পিতার লেখা চিঠি। তবে ভিতরে কি লেখা নাহিদ পড়েনি। অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর স্বভাবটা তার চিরকাল লঘু। তবে ছেলেটার বুকখানা উত্তেজনায় ফাটছে। গতকাল ঢাকা থেকে ফিরে ফ্রেশ হয়ে এখানে প্যান্ট মেলে রেখেছিল তীব্র। এত বেলা হলো, অথচ এখনও কি ভোস করে ঘুমাচ্ছে দেখো। আজ শুক্রবার বলে সজাগ হওয়ার কোনো নামও নেই। কিন্তু নাহিদের যে আর তর্স হয়েছে না। বিট্টু কখন উঠবে আর কখন পড়বে প্যান্টটা, এরই মাঝে তীব্র নড়ে চড়ে উঠল। এতক্ষণে ঘুম ভেঙেছে জনাবের। অমনি তীরস্থ হয়ে উঠে দাঁড়ালো নাহিদ। তীব্র চোখ মেলল, শোয়া থেকে উঠে বসে আড়মোড়া ভাঙল দুহাতের। তন্দ্রিত সাদা চোখ দুটো তাক হতেই নাহিদ থতমত খেয়ে দৃষ্টি নামায়, ভ্রু কুচকালো। নীরের জমাট কণ্ঠস্বর ঘুমের জন্য গাঢ় শোনালো। কি হয়েছে? নাহিদের ফটাফট জবাব, কই কিছু না তো, কি হবে? তীব্র আর কথা বাড়ায় না, ওয়াশরুমের পথ ধরে চুপচাপ। উদাম দেহের কোমরের অংশে ট্রাউজার দাগ তুলে চেয়ে যেতে যেতে চেয়ারের উপর থেকে শার্ট প্যান্ট তুলে নিল হাতে। তুরন্ত নাহিদের চোখ দুটো চকচক করে উঠল। বিট্টু নিশ্চয়ই চেঞ্জ করবে এখন, আর প্যান্টটা পরতে গেলেই তো পকেটে চোখ যাবে, তখনই চিঠি পাবে হাতে। উফ, নুহা যে উৎসাহ আর আয়োজন নিয়ে দিয়ে গেছে, এটা কোনো না কোনো ব্রহ্মাস্ত্র তো নির্ঘাত আছে এতে। এবার সেই অস্ত্রের ঘায়ে বিট্টু পুষ্পিতার প্রেম জমে যাবে। আহা, ভাবা যায় এত বড় একটা কাজে নাহিদ নিজে অবদান রাখছে। ভবিষ্যতে যখন বিট্টুর ছেলে মেয়ে হবে, গর্বে বুক ফুলিয়ে ওদেরই গল্প শোনাবে নাহিদ। ভাবতেই ছেলেটার শরীর শুদ্ধ গলে যাচ্ছে আনন্দে। ঠিক সেই সময় ওয়াশরুমে ছিটকিনি খুলে বেরিয়ে আসে তীব্র। নাহিদ ত্রস্ত পেছনে ফিরে চাইল। তীব্রর হাতে ব্রাশ। কাছে এসে বলল, নাস্তা এনেছিস? নাহিদ উত্তর দিল না। কপাল কুচকে আপাত মস্তক দেখলো এক পল। যেমন ভাবে ঢুকেছিল তেমন ভাবেই বাইরে এসেছে। তীব্র কই চেঞ্জ তো করেনি। বিভ্রমে চোখ পিটপিট করে বলল, তোর প্যান্ট কোথায়? তীব্র নিজেতে চোখ বোলায়। বুঝতে না পেরে বলে, পরেই তো আছি, এমন ভাবে দেখছিস যেন শালা পরনে কিছুই নেই। নাহিদ ফের থতমত খেলো। পরপরই উদ্বিগ্ন হয়ে বলল, তুই যে প্যান্টটা একটু আগে সাথে করে নিয়ে গেলি, সেটা কোথায়? ওটা পরবি না? সদ্য ঘুম ভাঙায় তীব্রর মেজাজ বেশ চড়া। এত অল্পতেই রেগে মেগে বলল, কেন, তাতে তোর কি? আমি প্যান্ট পরবো না প্যান্ট ছাড়া থাকবো সেটা আমার ব্যাপার। তুই কি আমার ঘরের বউ যে প্যান্ট নিয়েও এখন জবাব দিতে হবে? নাহিদ অতিষ্ঠ হয়ে বলল, উফ, কি যে বলিস তুই। গুন্ডার পোশাক আশাক ভালো হলেও ব্যবহার কোনোদিন ভালো হয় না। বলতে বলতে চপল পায়ে নিজে এগিয়ে এলো সে। তীব্রর পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকলো। চোখের হোঁচট খেয়ে ছিটকে পড়লো। অমনি আর্তনাদ করলো সজোরে। এ কি, এটা তুই কি করেছিস? তীব্র সুন্দর মুখটা কুচকায়। হয়েছেটা কি? নাহিদ মাথায় হাত দিয়ে বলে, তুই প্যান্টটাকে পানিতে ভিজিয়েছিস কেন? তীব্র সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মহাবিরক্ত হয়ে বলল, এত ঢং করছিস কেন? ময়লা হয়েছে তাই ভিজিয়ে রেখেছি। এমন ভাব করছিস যেন আজ অব্দি কাউকে জামা কাপড় ধুতে দেখিসনি। নাহিদ
কোনো কথায় কান দিল না, একেবারে দৌড়ে গিয়ে ফেনা ভর্তি পানির বালতি থেকে প্যান্ট টেনে তুলল উপরে। ঝপঝপ ঝপঝপ করে জল ঝরছে তা থেকে। ছেলেটা দ্রুত পকেট হাতালো, মনে একটুখানি আশা পাচ্ছে চিঠিটা যদি অক্ষত থাকে এখনো বিধিবাম। সার্ফ এক্সেলের ছোঁয়ায় কাগজটা গলে টলে একাকার। পকেটের ভেতর হতে ছিঁড়ে ছিঁড়ে নাহিদের আঙ্গুলে চলে এলো। বেচারার চেহারাটা চুপসে গেল হতাশায়। সব উচ্ছ্বাস নেতিয়ে যাওয়ার সাথে দারুণ এক ভয় জাগলো মনে। এখন কি হবে? মিস নুহা যদি এসব ঘটেছে শোনেন, এমনিতেই সারাদিন ঢ্যাঁড়স বলে ডাকে, এরপর কি বলবে তাহলে? তীব্র দরজায় দাঁড়িয়ে ওর হাবভাব দেখছিল। ছেলেটা ব্যর্থতার তোপে কেমন পাথর হয়ে আছে। সমস্যা কি তোর নাহিদ? কি হয়েছে একটু বলবি আমায়? নাহিদ ফোঁস করে দম ফেললো। প্যান্টটাকে আগের জায়গায় রেখে ঘুরে চাইল ওর দিকে। কণ্ঠে তার উপচে পড়ছে বেদনা। কিছু হওয়ার আগে তো সব শেষ করে দিলি। যা বুঝলাম এত তাড়াতাড়ি আমার চাচা হওয়া যাবে না। তারপর মুখ কালো করে চলে গেল ছেলেটা। তীব্রর মেজাজ বিগড়ালো, বিড়বিড় করলো বীতস্পৃহায়। শালা ভুলে ছেলে হয়ে গেছে। আচ্ছা, শালা ভুলে ছেলে হয়ে গেছে। মাঠের গরু কোনোদিনও মানুষ হয়? ঘরের বাইরে দাঁড়িয়ে আছে নুহা। মাঝে মধ্যে অশান্ত পায়ে হাঁটছে দুদিক। ওদিকে আকাশের বুকে দাপট চলছে মেঘেদের। হালকা পাতলা বাজ পড়ছে কোথাও। বেশ আয়োজন করে বৃষ্টি আসবে হয়তো। নুহা অপেক্ষা করছিল নাহিদের। কাজটা ঠিকঠাক হলো কিনা জানতে মিনিট কয়েকেই বেরিয়ে আসে সে। সন্তর্পণে দৌড় চাপায় প্রথমে। নুহা অমনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। উত্তেজিত কণ্ঠেও ফিসফিস করে বলল, রেখেছিলেন চিঠিটা? পড়েছেন উনি? কি বললেন পড়ে? বুঝতে পারেননি তো কিছু? এতগুলো প্রশ্নের পিঠে কেবল মুখ গোছ করে চেয়ে থাকলো নাহিদ। ভেতরটা তার আফসোসে চৌচির। এখন কি করে বলবে? তীব্র চিঠি পড়া তো দূর, হাত দিয়ে ছোঁয়নি। নুহা অধৈর্য হয়ে বলল, আরে হলোটা কি? কথা বলছেন না কেন? ও খুব মন খারাপ করে বলল, আসলে মিস নুহা একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বুঝলেন। মেয়েটা আতকে বলল, অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? তীব্র স্যার ঠিক আছেন তো? আরে সেরকম কিছু না, চিঠিটার কথা বলছি। নুহা নাক চোখ কুচকালো। কি যাতা বলছেন বলুন তো, ঝেড়ে কাশুন না মশাই। নাহিদ মেয়েদের মতো ঠোঁট উল্টে পাল্টে বলল, হয়েছে কি, আমি তীব্রর পকেটে চিঠি রেখে দিয়েছিলাম। কাল রাতেও যে প্যান্ট পরে খুলে রাখলো চেয়ারে, ওটাতে। নুহা খুশি হয়ে বলল, সাব্বাস। তারপর তারপর কি হলো? নাহিদের সারা মুখে অদৃশ্য কালি লেপটে গেল এই সাব্বাস শুনে। ঘটনার পরেরটুকু তো এখনো বলা বাকি। সব জানলে মেয়েটা কি বলবে? সাব্বাসের বিপরীত শব্দটা কি? না, চিন্তায় নাহিদ মনে করতে পারল না। নুহা তাগিদ দেয়, আহা আজব তো, একটা কথা অর্ধেক বলে মুখে স্কচ টেপ লাগাচ্ছেন কেন? শেষ করবেন তো নাকি? নাহিদ গলা খাকারি দিল। এবার বলল মিনমিনিয়ে, হয়েছে কি, চিঠি তো রাখলাম প্যান্টে, কিন্তু তীব্র পকেট চেক না করেই আস্ত প্যান্ট সার্ফ এক্সেলে চুবিয়ে দিয়েছে, সাথে শার্টও ছিল। নুহার সব আনন্দ মাটি। চোখ দুটো প্রকট হলো উল্টে। বিস্ফোরিত কণ্ঠে চেঁচালো, কি কি বল? হাঁসফাঁস করে ওর মুখটা চেপে ধরল নাহিদ। ওরা দাঁড়িয়েছিল সিঁড়িতে, যেখানে আস্তে কথা বললেও প্রতিধ্বনিত পেয়ে বেশ জোরে শোনা যায়। সেখানে এই মেয়ে চেঁচাচ্ছে। পুরো বিল্ডিং এ লোক তো জড়ো হলো বলে চাপা কণ্ঠে বলল, আরে চুপ চুপ, কি করছেন? এভাবে চেঁচালে তো সবাই শুনে ফেলবে। নুহা মাথা নাড়ল। তবে এই মুখ চেপে ধরার অজুহাতে বড্ড কাছে চলে এসেছে নাহিদ। যে ঘনিষ্ঠতায় শ্বাস প্রশ্বাসও লিপ্ত হচ্ছে লড়াইয়ে। তরুণী সে আগের রোগটাই চট করে ফেরত এলো। আবার গলা শুকাচ্ছে, বুক কাঁপছে। মেলি এ কোটর দুটো না চাইতেও ভর্তি হয়েছে লজ্জা শ্রাবণে। অমন চোখে নাহিদের দিকে চাইল সে। ছেলেটা তখনও চারিপাশ দেখছে, কেউ এলো কিনা, দেখলো কিনা ওদের। যখন ফিরল তার দিকে, নুহার চাহনিতে আটকে গেল সব। বদলে এলো দৃষ্টিযুগল। কিছু অস্বস্তি, কিছু বিব্রত বোধের কবলে পড়ল সেও। চট করে মেয়েটাকে ছেড়ে সরে আসে নাহিদ। নুহার শরীর চুবল জড়তা স্রোতে। কণ্ঠনালীতেও ব্রিডার বান। দুজনে সংকোচে জুবুথুবু। তখন নাহিদ এলোমেলো পাতা ফেলছে ফ্লোরে। পিঠ ফিরিয়ে উল্টো ঘুরে আছে ওরা। সে ঘাড় চুলকাতে চুলকাতে বলল, নুহার নিভূষর, ইটস ওকে। সামান্য ব্যাপারটা নিয়ে দুজনার লজ্জার কমতি নেই। কেউ কারো দিকে তাকাতেও পারছে না। নাহিদের মাঝে রাগ ঢাক কমে এলো এবার। একটু আগের ঘটনায় পরিবেশ রাতারাতি পাল্টেছে। বেশ ঝরঝর করে বলল, চিঠিটা তীব্র পড়তে পারেনি, কাগজ গলে গেছে। আপনি আমাকে একটা কাজ দিলেন, অথচ ঠিক করে করতে পারলাম না। সরি অ্যাগেইন। নুহা কি বলবে বুঝতে পারছে না। তবে চোখের কোণা তুলে মানুষটাকে দেখতে চাইলো একবার। বলল ছোট গলায়, আচ্ছা। অমনি ঘুরে চাইলো নাহিদ। সব ভুলল চোখের পলকে। খুব চিন্তা নিয়ে বলল, এখন কি করবেন তাহলে? প্রথম মিশন তো ফেল করে গেল। নুহা ভেতরের আইটায় ভাব সামলে উঠে নিজেও তাকায় ওর দিকে। নিম্নষ্ট কামড়ে বলে, দেখছি, পরের মিশন ভাবতে হবে। আচ্ছা আমি এখন যাই। পুষ্পিতা একা ঘরে, মেয়েটা আবার বাজ পড়লে ভয় পায়। ঠিক। বলতে বলতে অন্য থামলো নাহিদ। হুলস্থুল প্রস্তাব ছুড়ল, আচ্ছা একটা কাজ করলে হয় না?
নুহা এক পা বাড়িয়েছিল যেতে থেমে দাঁড়িয়ে বলল, কি? এখন তো আকাশে বাজ পড়ছে। আমি না অনেক সিনেমায় দেখেছি বাজ পড়লে হিরোইন ভয় পেয়ে হিরোর কাছাকাছি আসে। তীব্রকে আপনাদের বাসায় পাঠিয়ে দেব। নুহা তবদা খেলো, হাসবে না রাগ করবে দ্বিধাদ্বন্দ্বে ভুগলো সিদ্ধান্ত নিয়ে। ওকে হা করে চেয়ে থাকতে দেখে বুক ফুলিয়ে হাসলো নাহিদ। ভ্রু উঁচিয়ে বলল, কেমন বুদ্ধি দিলাম বলুন, দারুণ না? নুহা তাজ্জব বনে গেল, বলল, এই আপনার বয়স কত? নাহিদের হাসি মুছে যায়। নুহা আর কিছু বলল না, অতিষ্ঠতায় দুপাশে মাথা নাড়তে নাড়তে চলে গেল। বোকা ছেলেটা কিছুই বোঝেনি, মনের মাঝে হাজারখানেক প্রশ্ন নিয়ে ঘরে ঢুকলো নিজেও। অমনি সামনে পড়ল তীব্র, হাতে চায়ের কাপ নিয়ে মাত্রই ডিভানে বসেছে। নাহিদ দাঁড়িয়ে গেল, পরপরই শঙ্কা জাগলো মনে, বিট্টুটা আবার কিছু শুনে ফেলেনি তো? তীব্র চাইতেই হে হে করে হাসলো সে। ও অকারণেই ধমকালো, ছাগলের মতো না হেসে সামনে থেকে সর। দপ করে হাসি নিভে গেল ছেলেটার। মনক্ষুণ্ণ হয়ে বলল, এভাবে বলতে পারলি আমাকে? আমার এই হাসির উপর ভার্সিটির কত মেয়ে ক্রাশ ছিল জানিস? তীব্রর চোখ দেয়ালে ঝোলানো টিভিতে নিষ্পৃহ বলল, তাহলে ওদের কারো সাথে প্রেম করতে শুধু শুধু লাইফটাকেই হেল্প করার জন্য একটা গোল্ড ডিগার বেছে নিলি কেন? নাহিদের যেটুকু হাসি বাকি ছিল উবে গেল সব। আবার মিথিলার কথা তুলছিস কেন? আমি তোকে ভুলতে চাইছি, তাই না? তীব্র কিছু বলল না, টিভি ছেড়ে মেঝের দিকে ভ্রু কুচকে চেয়ে রইল। নাহিদ নিজেই এগিয়ে আসে কাছে, শুধায়, তোর কি মন খারাপ? না। তাহলে? মেজাজ খারাপ। কেন? তীব্র বলল, কাল দুপুর থেকে পুষ্পিতাকে দেখিনি। মেয়ে তো বাইরেও বের হয় না, একটা বুদ্ধিও পাচ্ছি না ওদের বাসায় যাওয়ার। বুঝতে পেরেছে এমন ভাবে মাথা ঝাঁকালো নাহিদ। বিজ্ঞান ন্যায় চিন্তার ভান করলো কিছুক্ষণ, অনেকটা সময় খাটিয়ে বলল, আমিও পাচ্ছি না। তীব্র উঠে দাঁড়ায়, বলল মুখের উপর, তোর বুদ্ধিতে চলবো, তীব্রর অত খারাপ সময়ও আসেনি। আজকে সমস্ত অফিস আদালত বন্ধ, তাও আয়েশা খাতুন বাড়িতে নেই। খুব কাছের এক কলিগের বাড়িতে তাদের শাখার সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। ভদ্রমহিলা সেখানে গিয়েছেন, ফেরার কথা বিকালে। অথচ আসরের আজান পড়তে না পড়তেই হুটহাট ঝড় তেড়ে এলো, বেড়ে গেল মেঘের তেজ। সেই সাথে তুফানরূপী বাতাসে কলিগের বাড়িতেই আটকে গেলেন আয়েশা। এদিকে নুহা পুষ্পিতা একা বাসায়। সন্ধ্যা হয়নি, অথচ প্রকৃতির বুকে অমাবস্যার মতো অন্ধকার নেমে এসেছে। ধুলোবালি উড়ে আসছে হাওয়ায়, ঝড় ও বাতাসে জানালার কপাট একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে। সাথে লাগাতার বজ্রপাত, বিদ্যুৎ চমকানো তো আছেই। পুষ্পিতার সাথে সাথে আস্তে ধীরে ভয়ে গুটিয়ে আসছে নুহাও। তারপর হুট করে লোডশেডিং হলো। কাছে পিঠে কোথাও খুব জোরে বাজ পড়তে ট্রান্সমিটার ফাটার বিকট শব্দ ভেসে এলো বাতাসে। ফাঁকা বাড়িতে দুই তরুণী শীর্ণ বুক চলকে উঠল অমনি। গলা ফাটিয়ে একই সাথে চিৎকার ছুড়ল দুজন। তীব্রদের ঘরের দরজা খোলা ছিল তখন। ডিভানে শুয়ে মুঠোফোনে ভিডিও দেখছিল নাহিদ। তার পাশের টেবিলে বসে নোটস ঘাটছিল তীব্র। হঠাৎ চিৎকারে ভড়কে গেল ওরা। একে অপরকে দেখে ঝড়ের বেগে ছুট লাগালো বাইরে। নুহা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছে, তখনই দরজার কাঠে টোকার শব্দ শোনা যায়। পুষ্পিতা ভয়ে ভয়ে বলল, কে এলো এখন? ভূত না তো? উত্তর হিসেবে ভেসে এলো একটি স্থূল ধৈর্যহীন কণ্ঠস্বর, নুহা, দরজা খোলো, আমি তীব্র। পুষ্পিতার ভয় ডর শেষ। উল্টে মৃগের ন্যায় নয়নজোড়া ঝলমলিয়ে উঠল। কারো অপেক্ষায় না থেকে দৌড়ে গিয়ে ছিটকিনি টেনে নামালো সে। ওপাশে দাঁড়িয়ে তীব্র। গোটা একদিন পর দেখা হলো দুজনার। ফ্ল্যাশ লাইটের করা আলো সোজা গিয়ে ছেলেটার মুখের উপর পড়ে। চোখের সাদা চশমা ঝলসে যায়, তাতে হাত দিয়ে মুখটা আড়াল করলো তীব্র। বলল ছোট করে, আলো নামাও। হুশ এলো মেয়েটার, হাত নামালো জলদি। ততক্ষণে ঘর ছেড়ে বেরিয়ে আসে নুহা। স্যার আপনি? তীব্রর কপালে ভাঁজ। এভাবে চেঁচালে কেন? পুষ্পিতা বলল, আসলে হুট করে কারেন্ট চলে গেল, আবার একই সাথে বাজ পড়ায় ভয় পেয়ে গিয়েছিলাম। আন্টি আসেনি? আটকা পড়েছে বৃষ্টিতে। নুহা বলল, স্যার আপনি বাইরে কেন, ভেতরে আসুন। মেয়েটার কথায় সংকোচ নেই আজ, কিন্তু ইতস্তত করলো তীব্র। শূন্য বাসায় দুটো মেয়ে, এই মুহূর্তে ওর ভেতরে যাওয়া কি ঠিক হবে? কেউ দেখলেও তো বিষয়টায় রং ছড়িয়ে ফেলবে। পরপরই চোখ পড়ল পুষ্পিতার উপর। মেয়েটা কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় দেখছে ওকে। হাতের ফ্ল্যাশটা উল্টো করে ধরায় শুভ্র কিরণ সোজাসুজি মুখে পড়ছে গিয়ে। এমনই এক ঈষৎ প্রভায় মেয়েটিকে দেখেছিল সে। অমনি তার সব সংকোচ উধাও। টান টান বুকে লম্বা পা এগিয়ে ঘরের ভেতর ঢুকলো তীব্র। কেউ যদি ব্যাপারটা দেখেও নেয়, সাথে যেন দু চারজন লোক জড়ো করে। এমন একটা মোক্ষম সুযোগকে কাজে লাগিয়ে ভীতু মেয়েকে সে বিয়ে করে ফেলবে না হয়। তীব্রর পেছন পেছন নাহিদ ঢুকলো। নীরব বাতায়নে হই হই করে বলল, দেখলেন মিস নুহা, কাল রাতে আমাকে ভূতের ভয় দেখালেন, অথচ নিজেই সেই ভয়ে 7 বাড়ি চেঁচিয়ে মাথায় তুললেন আজ। তীব্র সন্দেহী চোখে চাইল। কাল রাতেও তোকে ভয় দেখিয়েছে? কখন? হ্যাঁ, ওই তো যখন ছাপ। নুহা হাঁসফাঁস করে জিভ কাটলো। ঢ্যাঁড়সটা সব বলে দিল রে। খেয়াল পড়তে কথায় দাড়ি টানলো নাহিদ। আমতা আমতা করলো, না আসলে কাল ঘুম আসছিল না বলে ছাদে গেলাম না,
গিয়ে দেখলাম উনিও ছিলেন, তখনই আর কি। সাথে পুরো ঠোঁট টেনে হাসলো ছেলেটা, কিন্তু তীব্র সন্দেহ গেল না। চোখ সরু করে চোর চোর ভাব করা দুজনকে একবার একবার দেখলো সে, অথচ পুষ্পিতার এসব কিছুতে খেয়াল নেই। তার বিমোহে বুধ নয়ন তীব্র থেকে সরছেই না, পুরোটা সময় মানুষটার দিকে চেয়ে রইল সেই সুরূপার তরুণী। সদ্য প্রেমের কবলে দিশেহারা যে। তীব্র চাইতেই চট করে মাথা নেওয়ায় পুষ্পিতা, সে ফাঁকে নাহিদকে চোখ রাঙালো নুহা। ছেলেটা ঠোঁট উল্টালো, আবার বলল শব্দহীন, সরি। নুহা ওসবে মন দেয় না, তীব্রকে বলে, স্যার দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। পুষ্পিতার দিকে চোখ রেখেই বসলো সে। মেয়েটার এখন ভীষণ লজ্জা লাগছে, মনে হচ্ছে পাত্রপক্ষ দেখতে এসেছে ওকে। কুণ্ঠা ঢাকতে কি করবে ভেবে পেল না, ও কোথায় যে পালাবে সেই অজুহাত নেই। অজুহাত থাকলেও ও বা যেত পুষ্পিতা। তীব্রর সামনে থাকতে ভালো লাগছে যেমন, তেমনই লজ্জায় চুর হচ্ছে শরীর। কি এক অদ্ভুত যন্ত্রণা এসব। নুহার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। ঝলঝলে চেহারায় উদ্বেগ এনে বলল, আচ্ছা সবাই এভাবে ভূতের মতো বসে থেকে কি করব? তার থেকে চলুন আমরা 4 জন মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। তীব্র চোখ গোছায়। কি? ট্রুথ ডেয়ার, আপনি দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। মেয়েটা আর কারো অনুমতি নিল না, হুট করে ছুটে ছুটে দুটো প্লাস্টিকের চেয়ার নিয়ে এলো সাথে। 2 সোফা সেটের মাঝে বসিয়ে টি টেবিলটাকে আরো কাছে এনে বসালো। পুষ্পিতা আর নাহিদকে বলল, বসো সবাই। পুষ্পিতা বলতে যায়, এখন এসব। নুহা চোখ পাকালো। বস। নিরুপায়ের মতো বসলো সে, তবে সিটটা ঠিক তীব্রর মুখোমুখি থাকায় গুটিয়ে গেল আরো। নুহা কাচের বোতল এনে টেবিলে রাখে। তীব্র সবটাই অনীহা নিয়ে দেখছে। সব বাচ্চামো খেলা খেলতে হবে এখন। ও গড! অবশ্য ভীতু মেয়ে আছে তো, মেয়েটা আশেপাশে থাকলে এমন 2-4টা খেলা কেন সব পারবে তীব্র। আচ্ছা, তাদের দুজনের ঠিক একই রকম এক ঝড়ের রাতে দেখা হলো না? আজও তো ঠিক তেমনি ঝড় বইছে বাইরে, ঠিক তেমনই ছোট্ট আলো জ্বলছে কামরায়, শুধু দুপাশের এই দুটো না থাকলেই ভালো হতো। তীব্র চেহারা গুটিয়ে একবার নাহিদকে, আরেকবার নুহাকে দেখলো। ইচ্ছে জাগলো একটাকে কোথাও আটকে রাখার, আরেকটাকে এক লাথিতে ঘরের বাইরে ফেলে আসার। এখানে শুধু ভীতু মেয়ারও থাকবে। এইভাবে মুখোমুখি কাছাকাছি খুব নিষ্পলক মেয়েটাকে চেয়ে দেখবে তীব্র। সব চাওয়া পাওয়া মিটে যাবে সাথে। ঘোর ভাঙলো নুহার স্বতঃস্ফূর্ত আওয়াজে। স্যার দেখুন, এটাকে আমি এখন হাত দিয়ে ঘোরাবো। ঘুরতে ঘুরতে বোতলের মাথাটা যার দিকে থামবে তাকে দুটো অপশন দেওয়া হবে, ট্রুথ আর ডেয়ার। ট্রুথ নিলে যা প্রশ্ন করা হবে উত্তরে সত্যি বলা চাই, আর ডেয়ার নিলে। নাহিদ আগ বাড়িয়ে বলল, যা করতে বলা হবে তাই করতে হবে, এই তো? স্কুল লাইফে অনেক খেলেছি জানেন, আজকে আবার খেলবো। উফ, পুরো নস্টালজিক ব্যাপার স্যাপার। তীব্র তাও পছন্দ হলো না। সে ট্রুথ নিয়ে প্রশ্ন করবে ঠিক আছে, কিন্তু যদি ভুল উত্তর দেয় বা মিথ্যে বলে এরা বুঝবে কিভাবে? বোকা বোকা জেনারেশনেরা বোকা বোকা খেলা। ছোট করে ঘাড় নাড়ল তাও। নুহার মধ্যে উৎফুল্লতার কমতি নেই। সেকেন্ডে বোতল ঘুরিয়ে দিল মেয়েটা। মনে মনে প্রার্থনা করলো যেন পুষ্পিতার কাছে এসেই থামে। কাকতালীয় হলেও প্রার্থনা ফলে যায়। ঘুরতে ঘুরতে বোতলে সরু মাথা ঠিক পুষ্পিতার সামনে এসে জিরল। খুশিতে হাততালি দিয়ে উঠল নুহা। পুষ্পিতা মিয়ে গিয়ে বলল, যা বাবা, প্রথমেই আমি। নুহা লাফিয়ে চড়িয়ে শুধায়, ট্রুথ না ডেয়ার? বল বল, তাড়াতাড়ি বল। পুষ্পিতা ভুলেও ডেয়ার নিবে না। এই নুহাকেও হাড়ে হাড়ে চেনে। উল্টাপাল্টা কিছু একটা দিয়ে বসলে বলল, ট্রুথ। নুহা তীব্রকে শুধালো, স্যার প্রশ্ন করবেন? তীব্রর ভেতরটা উসখুসে। প্রশ্ন তো 100 বার করতে চায়, আর ভয়টা এখানেই। জীবের যে ভরসা নেই, দেখা যাবে বলে বসলো, আমাকে ভালোবাসো? থাক। চুপচাপ মাথা নাড়ল দুপাশে। নুহা হতাশ হলো একটু। সে চাইছিল তীব্র এই সুযোগে মনের কথা শুনে নিকট থেকে। নাহিদকে জিজ্ঞাসা করলো, আপনি করবেন? একই রকম মাথা নাড়েও। নুহা কাঁধ উঁচিয়ে বলল, ঠিক আছে, আমি করছি। তারপর একটু ভেবে বলল, আচ্ছা বলতো, এমন কি জিনিস যেটা পেলে তোর মনে হবে তুই পৃথিবীর সবচাইতে সুখী? সবাই যখন উত্তরের আশায় চেয়ে পুষ্পিতা মাথা নোয়ালো। ছোট্ট ঢোক গিলে বলল, একটা বাড়ি। তীব্রর ভ্রু বেঁকে যায়। সাগ্রহে শুধায়, বাড়ি? নুহা নিজেও বেশ অবাক হলো। এরকম কিছু পুষ্পিতার মুখেও কোনোদিনও শোনেনি। পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলল। বাতাসের তাণ্ডবের কাছে হার মানা বদ্ধ জানালার দিকে চেয়ে বলল, আমার নিজের নামে একটা বাড়ি চাই আমি, রাজপ্রাসাদ নয়, একটা ছোট্ট বাড়ি। খড়কুটোর চাল কিংবা মাটির বেড়া কিছু একটা হলেই চলবে, কিন্তু বাড়িটা হবে আমার নামে, একদম আমার নিজের, যেখানে থেকে কেউ আমাকে ইচ্ছে হলেই চলে যেতে বলবে না, যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করার ভয় দেখাবে না, যেখানে 3 বেলা খেয়ে পড়ে বাঁচার খোটা শুনতে হবে না, উঠতে বসতে শুনতে হবে না আমি এখানকার আশ্রিতা, যে বাড়িতে কারোর বোঝা হয়ে নয়। আমি আমার মতো করে থাকবো, না খেয়ে থাকলেও যেখানে দিন শেষে একটু নিশ্চিন্তে শ্বাস নিতে পারবো। রাতের বেলা মেঝেতে মাথা রেখে ঘুমলেও মনে হবে আমি তো আমার বাড়িতেই আছি।
এই বাড়ি থেকে কেউ আমাকে কোনো দিন তাড়িয়ে দিতে পারবে না, কেউ না। বলতে বলতে পুষ্পিতার কণ্ঠ ভিজে এলো। কথার শেষে এক ফোঁটা উষ্ণ জল টুপ করে গড়িয়ে পড়ল গালে। সাথে প্রচণ্ড কান্নারা বাঁধ ভেঙে ছুটে গেল গলায়। সবার সামনে মেয়েটা আর বসে থাকতে পারে না, অন্ধকারে দৌড়ে চলে যায় ঘরে। নুহার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। নাহিদের হাসিটাও বিলীন। দুজনে একসাথে ফিরে চাইল থম ধরে থাকা তীব্রর দিকে, যার শুকনো আদল ভাবনায় ডুবেছে। অথচ কি ভাবছে কে জানে। বেশ রাতের কথা। থমকে থমকে বাতাস বইছে বাইরে। গাজীপুরের সব থেকে উঁচু দালানের চিলেকোঠায় অন্ধকার বুক ফুলিয়ে ঘুরছে। এই তো কিছুক্ষণ হবে ঝড় থেমেছে। অম্বরের বক্ষ চিরে উড়ে বেড়ানো পুঞ্জ পুঞ্জ কালো মেঘ মিলিয়ে যাচ্ছে কোথাও। বৃষ্টি আর বাতাসের তোড়টা সামলে উঠতেই ঘরে ফিরেছেন আয়েশা। তবে আসার পর তীব্র আর নাহিদকে পাননি। ওরা দুজন সেখান থেকে আরো আগেই পেরিয়ে এসেছিল। সেই পুষ্পিতা ছুটে যাওয়ার পরপরই কথাবার্তা ছাড়া ঘরে ফিরেছে তীব্র। নুহার মন খারাপ তখন শৃঙ্গ ছাপিয়ে যায়। তার একটা সাধারণ প্রশ্নে কি থেকে কি ঘটে গেল। প্রফুল্ল বাতাবরণ বদলে গেল চোখের পলকে। এখনো বিদ্যুৎ আসেনি। ছাদের পাঁচিল চুইয়ে টুপটাপ বর্ষাপতনের আওয়াজ পরিষ্কার আসছে কানে। ঘরের এক কোণে চুপ করে বসে আছে নাহিদ। থম মেরে থাকা তীব্রর উপস্থিতি ঠিক তার পাশে। ছেলেটার জিভে একটা টু শব্দ অব্দি নেই। কি চলছে ওর মনে? পুষ্পিতার তখনকার কথাগুলো শুনে নাহিদের নিজের বুকটাই হু হু করছে এখনো। তাহলে বিট্টুর কি হচ্ছে? ও তো মেয়েটাকে ভালোবাসে, তবু এত শান্ত কেন? নাহিদ জড়তা ভর্তি হাতটা বাড়ালো মূর্তি বনে থাকা তীব্রকে একটু নাড়ানোর আশায়। প্রবল শঙ্কায় ফের পিছিয়ে আনলো সেটা। এখন প্রশ্ন করলেও মুশকিল। চেতে টেতে একাকার করে যদি। থাক বাবা, মন ভালো হলে বিট্টু নিজেই কথা বলবে। নাহিদ ফোঁস করে শ্বাস ফেলল। চুপচাপ পাশ হতে উঠে গেল। তারপর তীব্র তখনও পাথর হয়ে রইল। বিলাই চোখের চাহনি মেঝের দিকে স্থির। বাকি সবকিছু তুচ্ছ হোক, তুঙ্গে যাক। তার কানের পাশে নিরন্তর বাজছে পুষ্পিতার আওড়ানো কিছু কথা। আমার একটা বাড়ি চাই। অমন ভাবে সময় পার হয়। শুভ্র ফোনের ফ্ল্যাশ মারিয়ে ঘরময় আলো জ্বলে ওঠে। কমে আসে বাতাসের তেজ। অথচ তীব্রর ভাবনা যায় না। যে ভাবনায় তার কান বন্ধ, রুদ্ধ মাথার দ্বার। নাহিদ খেতে ডেকে ডেকে ক্লান্ত হয়ে শেষে নিজেই খেয়ে নিল। অথচ এক চুল নড়ল না তীব্র। হঠাৎই কি ভেবে নিচ থেকে চোখ তুলে দেয়ালে ফেলল সে। টান টান শ্বেত ললাট গুছিয়ে ভাবল কিছু একটা। চট করে ফোন তুলল হাতে। কারো নাম্বারে ডায়াল করতেই রিং বাজল গিয়ে। ঠিক গুলশানের বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাসাদের অন্দরে। ঝড় বৃষ্টি মাথায় তুলে মিনিট কয়েক আগে বাসায় ঢুকেছেন জামশেদ। লুৎফাকে কড়া এক কাপ কফি দিতে বলে কেবল বসেছেন বিছানায়, শরীর জুড়ে ক্লান্তি। এমন বন্যার মধ্যেও দুদণ্ড জিরানোর জন্যে ঠিক সংসদে গিয়ে হাজিরা দিতে হয়েছে। রিংটনের শব্দ শুনে বিরক্ত হন ভদ্রলোক। এত রাতে আবার কি? জিভের ডগায় চসূচক শব্দ তুললেন তিনি। ফোন তুলতেই ঘরে ঢুকলেন লুৎফা। স্ত্রীর বাড়িয়ে ধরা মগটা হাতে নিতে নিতে স্ক্রিনে চোখ বোলালেন জামশেদ। তীব্রর নামটা দেখে খুব আয়োজন করে ভ্রু গুছিয়ে গেল। একটু নয়, বিস্ময় ছাপালো অনেক দূর। এই ছেলে তাকে নিজে থেকে শেষ কবে কল করেছে আঙ্গুলের কর গুনলেও মনে পড়বে না। রিসিভ করার আগে এক পল স্ত্রীর দিকে চাইলেন তিনি। বললেন, তুমি গিয়ে টেবিলে খাবার বারো, আমি কথা শেষ করে আসছি। বরাবরের বাধ্য নারী লুৎফা এবারেও ঘাড় কাত করে নিশ্চুপে চলে গেলেন। জামশেদ ফোন কানে গুজে বললেন, কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠেছে? তুমি নিচ থেকে কল করলে আমায়? তীব্রর আজকে বাঁকা উত্তর নেই, সোজাসুজি বলল। একটা দরকারে ফোন করলাম। জামশেদ ভ্রু তুলে বললেন, সে কি দরকারের নাকি আমি তোমাকে স্মরণ করি? এমনি কথাই বলে গেলে না সেদিন, তা আজ হঠাৎ নিজেই কাজ করছো? তীব্র চোখ বুজে শ্বাস ফেলে বলল, আপনার ছেলে না, রক্ত বলে কথা। গরম হলে টকবক তো একই ভাবে করবে। তেরা কথা কোনোদিনও ছাড়বে না, তাই না? ও একটু চুপ থেকে বলল, যেটা বলার জন্য ফোন করা সেটা বলি। বলো, শুনে ধন্য হই। বাবার শ্লেষটুকু কানে নিল না তীব্র। বলল নিজের মতন, আপনি সেদিন আমাকে একটা কাজের কথা বলেছিলেন না, জমি নিয়ে কোনো একাব্বরের সাথে ঝামেলা হচ্ছে, সেই কাজটা আমি করে দেব। বিস্মিত জামশেদ চোখ গুটিয়ে বললেন, করে দেবে? এই যে বলে গেলে তুমি, আর এসবে নেই। তেমনই ভেবেছিলাম, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চাইছে। তবে এটাই শেষ। ভদ্রলোক ছেলের রহস্যময় কথার কানাকড়িও বুঝলেন না, শুনে গেলেন চুপচাপ। তীব্র নিজেই বলল, কিন্তু কাজটা আমি এমনি এমনি করব না, একটা শর্ত আছে। জামশেদ মাথা ঝাঁকালেন। আচ্ছা আচ্ছা, টাকা লাগবে নিশ্চয়। কি নিজের বেতনের টাকায় ক্লাবে যেতে পারছো না? তা গাজীপুরে ক্লাব আছে তো? তীব্রর ভারী মেজাজ খারাপ হলো। কণ্ঠ পুরো করে বলল, আপনি আগে আমাকে শেষ করতে দিন, এসব খোঁচা খুঁচি পরেও করা যাবে। এতক্ষণে সিরিয়াস ইস্যু মনে হলো জামশেদের। নিজেও কিছুটা নড়ে চড়ে বসলেন। হ্যাঁ বলো, শুনছি। কি শর্ত, কি চাই? তীব্র সময় নিল। বুক ফুলিয়ে ভারী দম ফেলে বলল,
গাজীপুরে একটা ফ্ল্যাট চাই আমার। হেসে ফেললেন তিনি। দুপাশে মাথা নেড়ে বললেন, ঠিক আছে, এসে দাঁড়ালে তাহলে। আমি তো আগেই জানতাম তোমার দ্বারা এসব হবে না। সারা জীবন রাজপ্রাসাদে ঘুমিয়ে ভাড়া বাসায় থাকা মুখের কথা নয়। তীব্র পরাস্ত কণ্ঠে বলল, দেখুন মন্ত্রী মশাই, আমার হাতে সময় নেই। কাজটা করার জন্য কবে কখন আসতে হবে বলুন। ছেলের কণ্ঠস্বরে কপাল টান টান করলেন জামশেদ। আগের চেয়েও মুখভঙ্গি গুরুতর হলো। ব্যাপারটা কি? এই কাল বলে গেল সে এসব মাস্তানিতে নেই, এখন থেকে ভদ্র ছেলের মতো শিক্ষকতা করবে, আবার আজকেই বলছে এসব। বিনিময়ে ফ্ল্যাটও চাইছে। ঘটনার জল কত দূর গড়িয়েছে, হাঁটু সমান না ডুবে যাওয়ার মতো? বাবাকে চুপ দেখে তাগিদ দিল তীব্র। কি হলো বলুন কিছু। জামশেদ গলা খাকারি দিলেন। পিতৃসুলভ গম্ভীরতা টেনে আনলেন কণ্ঠে, তবে নরম শোনালো কথাগুলো। দেখো তীব্র, তুমি যে মন থেকে আমায় খুব একটা সম্মান করো না সে আমি জানি। মন থেকে কি, সামনাসামনিও করো না। তবে তুমি যাই ভাবো, তুমি তো আমার সন্তান, আমার একমাত্র বংশধর। মানো বা না মানো, তোমার জন্যই এই বয়সেও আমার এত দৌড়ঝাঁপ করা, যাতে নিজের শেষ বয়সে অন্তত আরামে জীবন কাটাতে পারো। কখনো নিজের মধ্যে যেন কোনো প্রশ্ন না ওঠে তোমার বাবা তোমার জন্য কিছু করেনি। এখন আমার যা কিছু, এসব তো তোমারই। এতদিন তুমি মাস্তানি করতে, সেটা বাবা হিসেবে আমার পছন্দ ছিল না, কিন্তু কিছু কাজের ক্ষেত্রে আমি বাইরের লোককে ভরসা করতে পারতাম না বলেই তোমাকে সেসব করতে দিতাম। কিন্তু যখন তুমি মাস্তানি ছাড়ার কথা একবার মুখ থেকে বের করেই ফেলেছো, এটা সুস্থ জীবনে নিজেকে এগিয়ে নিতে চাইছো, তখন আমি আর তোমাকে আগের পথে ফেরাতে চাই না। আমার কোনো কাজ তোমার করতে হবে না। ফ্ল্যাট লাগলে বলো, আমি দেখে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।